তাও হইল না, শেষ সুযোগও নিল না। এখন আর কিছু করার নাই, এরপরে এখন কান্নাকাটি করে আর কি, আর কত। আচ্ছা এমনি বেসিক না লিখে ফেলি এটা। দেখেন এতদিন আমরা যেগুলো শিখছি স্ট্রাকচারের জন্য, স্ট্রাকচার কি দিয়ে করছি আমরা? আপনার ইচ্ছা বেশি কেন? সুবিধা হবে বেশি, এটা একটু সুবিধা হবে। আমারও দেখতে কথা বলতে সুবিধা হবে। এবার তো আমার কথার জন্য দেখা হবে না, আপনারা তিনজন। আমি যখন সামনে আগাবো আপনার পিছনে মিশাবেন, আমি যখন পিছনে যাবো আপনার সামনে আগাবেন। আচ্ছা আমরা স্ট্রাকচার করছিলাম কি দিয়ে? হয় টেবিল দিয়ে আর না হয় হ্যাঁ ডিপ দিয়ে করলে আমরা সিএসএস কোনটা বেশি ইউজ করছি, কোন প্রপার্টিটা? সিএসএস এর কোন প্রপার্টিটা বেশি ইউজ করছি আমরা স্ট্রাকচার করার জন্য? হ্যাঁ মার্জিন, পেডিং। না বর্ডার তো স্ট্রাকচারের জন্য ইউজ হয় না, বর্ডার তো স্টাইলের জন্য ইউজ হয়। স্ট্রাকচারের জন্য কি ইউজ করছি? মার্জিন, পেডিং, তারপরে ওয়াইড, হাইট, আর একটা কি একটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে, এটা ছিল তো ডিসপ্লে, তাই না? কারণ এই দুটো এলিমেন্টকে পাশাপাশি আনতে চাই, মানে দুটা কলাম করতে চাই, তাহলে আমাদের কি লাগতো? ডিসপ্লে ইনলাইন বোর্ড লাগতো। ইনলাইন হ্যাঁ কন্ট্রোল করছেন। হ্যাঁ ও গরম না? হ্যাঁ আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে দুইটা কলামকে পাশাপাশি আনতে চাই, তাহলে আমরা কি করছিলাম? ডিপ গুলাকে ইনলাইন ব্লক করছিলাম, নাহলে তো পাশাপাশি আসতো না, উপরে নিচে আসতো না। পাশাপাশি হওয়ার জন্য আমরা ইনলাইন ব্লক করছিলাম। ইনলাইন ব্লক করে তারপরে আরেকটা কি লাগতো তখন? ভার্টিক্যাল অ্যালাইন লাগতো, তাই না? দুইটা এলিমেন্ট যদি ইনলাইন ব্লক করি, ধরেন প্রথমেরটা হচ্ছে 300 পিক্সেল হাইট, পরেরটা হচ্ছে 200 পিক্সেল হাইট, তখন কি হয়? তখন আবার ভার্টিক্যাল লাইন চপ করতে হয়, তাহলে দুইটা সমান থাকে। এই কাজগুলো করছিলাম, তাই না? আচ্ছা তারপর আবার কি করতে হয়? যদি পার্সেন্টেজ দিয়ে করি 50%, তখন কি হয়? মধ্যখান থেকে 4 পিক্সেল মাইনাস করতে হয়, তাই না? যদি আমরা ওই কাজটাই আবার দেখি যে আর কি কেউ আজকে আসবে মনে হয়? আজকে আসবে না কেউ? আল্লাহ আচ্ছা বস দরকার নেই, এমনি থাকলো, ফাঁকা থাকলো। আমরা সিএসএস করলাম ডট ওয়াইড, ধরেন যে আমরা দিলাম হচ্ছে 50%, আর ডিসপ্লে যেহেতু পাশাপাশি আনবো লাইন বলতে করতেই হবে, তাই না? বক্স ওয়ানটাকে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্রিন, আর বক্স টুটাকে দিলাম হচ্ছে ব্লু, আর দুটাকে হাইট দিলাম হচ্ছে 300 পিক্সেল করে। হ্যাঁ আউটপুটটা দেখি আমরা। আউটপুটটা এরকম আসছে, তাই না? পাশাপাশি আসেনি কেন? পাশাপাশি আসেনি, আমরা তো 50% করে দিচ্ছি, ওই 4 পিক্সেল মাইনাস করতে হয়, তাই না? আমরা বলছিলাম যে হয় আপনাকে এই দুইটাকে এই যে এই গ্যাপটা আপনাকে বাদ দিতে হবে, তাহলে পাশাপাশি আসবে। আর না হয় আপনাকে কি করতে হবে? না হয় আপনাকে এখানে এই পরেরটা থেকে মার্জিন লেফট মাইনাস 4 পিক্সেল, তাহলেও পাশাপাশি আসবে। এই যেটা আমরা করছিলাম, তাই না? এখন যদি এরকম সিস্টেম হয় যে এটার ওয়াইড হচ্ছে 300, আর পরেরটার ওয়াইড দিলাম হচ্ছে পরেরটা হাইট দিলাম হচ্ছে 200, তখন কি হয় দেখেন এরকম হয়ে গেল। এখন যদি উপরে নিতে চাই তাহলে আবার কি লাগবে? ভার্টিক্যাল অ্যালাইন লাগবে। তখন আবার আমাদের লাগবে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ, এটাকে ভার্টিক্যাল অ্যালাইন টপ, তাহলে উপরে আসলো। এই কাজটা করতে হবে, তাই না? আচ্ছা এখন আমরা
স্ট্রাকচারটা নতুন স্টাইলে করবো। আমরা প্রথম স্ট্রাকচার করছিলাম কি দিয়ে? টেবিল দিয়ে। প্রথম স্ট্রাকচার ওই যে একটা হেডার, দুটা লেফট রাইট বার, সেন্টার বটম, টেবিল দিয়ে করছিলাম। তারপর আমরা করলাম কি ডিপ দিয়ে। ডিপ দিয়ে আমরা সিএসএস করছি কি ডিসপ্লে দিয়ে, ইনলাইন ব্লক দিয়ে পাশাপাশি আনছি। এখন আমরা সব বাদ দিয়ে আমরা নতুন করে করবো হচ্ছে ফ্লোট দিয়ে। ফ্লোট দিয়ে তাহলে ফ্লোটটা তার আগে বোঝার দরকার, তাই না? যে ফ্লোট জিনিসটা কি। হ্যাঁ, ফ্লোট দেখার জন্য আমরা সব বাদ দিলাম। আমরা ফ্লোট জিনিসটা আগে বুঝি, তারপর স্ট্রাকচারটা আমরা আবার বুঝবো। ধরেন একটা বক্স আছে, বক্স এর ভিতরে কিছু হোয়াইট দিলাম হচ্ছে 600 পিক্সেল, হাইটটা অটো থাক, ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন, টেক্সট কালার হচ্ছে সাদা, ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল, পেডিং হচ্ছে 30 পিক্সেল। হ্যাঁ, জিনিস করলাম, মোটামুটি সুন্দর একটা জিনিস করলাম। এটা বানাইলাম আমরা। এখন যদি আমরা আমাদের একটা ইমেজ নিয়ে আসি, দেখেন ইয়াহু সার্চ করতে ধরুন আমরা একটা ইমেজ নিলাম। ইমেজ নেওয়ার জন্য আমরা ইমেজটা ইউজ করি নর্মালি। ইমেজটা নিলাম, ইমেজটা অনেক বড়, তাই না? ইমেজটা আমরা ছোট করে নেব। হ্যাঁ, ইমেজের ওয়াইড সেট করে দেবো। বক্স ইমেজের ওয়াইড দিলাম হচ্ছে 300 পিক্সেল, হাইটটা অটো থাক। ইমেজটা আসলো, তাই না? এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই লেখাটা কোথা থেকে শুরু হয়েছে? ইমেজের একদম নিচ থেকে, তাই না? এখন এই লেখাটাকে আমি চাই যে এই জায়গাটাকে আমি লেখা দিয়ে পূরণ করবো। এটা কোনোভাবে করতে পারবে না ফ্লোট ছাড়া। আমি যদি এখানে ভার্টিক্যাল লাইন ইউজ করি তাহলে কি হবে দেখেন, ভার্টিক্যাল লাইন দিয়েও হবে না। কেন হবে না? ভার্টিক্যাল লাইন দিয়ে শুধু এই লাইনটা লড়বে, এই নিচের লাইন লড়বে না, শুধু লড়বে হচ্ছে উপর লাইনটা। কারণ দেখেন আমি এখানে করি ভার্টিক্যাল লাইন, আমি দিলাম হচ্ছে টপ, তাহলে কি হলো? শুধু লাইনটা উপরে উঠলো, কিন্তু বাকিগুলা কি হয়েছে? নিচেই আসছে, তাই না? বটম দিলে ওই লাইনটা, যদি মিড দিই, মিডল দিলে ওই লাইনটা শুধু মাঝখান থেকে। কিন্তু আমি চাচ্ছি যে এরকম ভাবে একটা জিনিস, যে এই লাইনটা এখান থেকে শুরু হবে, পরের লাইনটা এখান থেকে, তারপরটা এখানে এখানে এখানে, এবং যখন এই পর্যন্ত চলে আসবে তারপরটা আবার এখান থেকে শুরু, মানে লেখার পাশে টেক্সট থাকবে। এই জিনিসটা একমাত্রই সম্ভব হচ্ছে আপনাকে ফ্লোট দিয়ে করতে হবে। এই এলিমেন্টটা যদি আমি ফ্লোট করে দিই তাহলে লেখাটা কী হবে, তার চারপাশে মিশে থাকবে। হ্যাঁ, দেখেন আমরা আউটপুটটা দেখি ডাইরেক্ট, ফ্লোট লেফট, আউটপুটটা দেখি। দেখেন এখন কি হয়েছে, লেখাটা যতক্ষণ এখানে জায়গা হয়েছে ততক্ষণ এখানে ছিল, তারপরে নিচ থেকে শুরু হচ্ছে, তাই না? তাহলে ইংলিশে চারপাশেই লেখা। এইটা হচ্ছে ফ্লোটের মেইন কাজ, এবং ফ্লোট এই জন্যই প্রথম ইউজ করা হয়। প্রথম যখন ফ্লোট আসে তখন মূলত এই কারণেই ফ্লোটটা আসে, স্ট্রাকচারের জন্য না। প্রথম ফ্লোট আসে হচ্ছে আপনার কোনো এলিমেন্টের চারপাশে টেক্সট যেন রাউন্ড হয়ে থাকে। কোনো এলিমেন্ট বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইমেজের ক্ষেত্রে এরকম হয়, ইমেজটা থাকবে তার চারপাশে টেক্সট থাকবে, মানে দুই পাশে টেক্সট থাকবে। এই জন্যই ফ্লোটটা প্রথমে আসে। তারপরে ফ্লোটটা দিয়ে তখন স্ট্রাকচার শুরু করা হয়। মিডল দিতে হবে না, হয় রাইটে না হয় লেফটে, তাহলে চারপাশে। হ্যাঁ, এখন হচ্ছে ফ্লোটের ভ্যালু হচ্ছে তিনটা, একটা হচ্ছে লেফট, রাইট, আরেকটা হচ্ছে নান। ডিফল্ট ভ্যালু প্রতিটা এলিমেন্টের ডিফল্ট ভ্যালু থাকে নান। প্রতিটা এলিমেন্টের ডিফল্ট ভ্যালু থাকে না, যেগুলো সিরিজ প্রপার্টির ডিফল্ট ভ্যালু থাকে সেটা হচ্ছে নান। ফ্লোটের ক্ষেত্রে সবগুলো থাকে হচ্ছে এরকম, ওই জন্য নান দেওয়া হয়েছে, না দেওয়া সেম। এখন যদি আমরা লেফট করি তাহলে লেফট হতে হবে, আর যদি রাইট করি তাহলে রাইট হতে হবে। আর এখানে গ্যাপটা বেশি কম, এটা তো বুঝতে পারতেছেন, কারণ এই জায়গাটা সমান নাই, এটাও লেফটের সমান হয়, রাইটের সমান হয় না। আর যদি রাইটের সমান করতে চান তাহলে আপনাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে যে এখানে টেক্সট লাইন জাস্টিফাই করে দিন। জাস্টিফাই করে দিলে লাইনগুলো কী হবে, সমান হয়। যে সমান, এখন ওই ফাঁকা টাকা করে লাইনগুলো কী করছে, মিলাই দিচ্ছে।
তাহলে ওটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে তাহলে ফ্লোট প্রথম থেকে ইউজ করা হয় হচ্ছে ইমেজের চারপাশে লেখা আনার জন্যই নর্মালি ফ্লোট ইউজ করা হয়। তাহলে ফ্লোট কি করে, তার পাশের জিনিসপত্র যখন ইলিমেন্ট আসতে দিচ্ছে না, টেক্সট আসতে দিচ্ছে। আচ্ছা, এটা একটা জিনিস ফ্লোটের। এখন ফ্লোট দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, যেমন যেরকম আমরা একটা কাজ করছিলাম না, ইমেজ ছাড়া বাদ দিই, আমরা একটা প্রথম দিন এরকম দেখাইছিলাম যে ধরেন আপনি বস, এটা কি করছিলাম না আমরা, এরকম একটা কিছু কি হয়েছিল, এরকম হচ্ছিল তাই না, স্কেলটা বড় হয়েছিল। কিন্তু দেখেন এখানে গ্যাপটা অনেক বেশি, তারপরে এখানে লেখাটা আসতেছে না। আমরা ফ্লোট দিয়ে ঠিক সেম কাজটা করতে পারি। কি করতে পারি, ফ্লোট লেফট, এখন দেখেন লেখাটা সুন্দর দেখাবে, চারপাশে আসছে না। এই ফন্ট সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে, যেটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ফন্ট সাইজটা আমি একটু কমাই দিই, তাহলে আরো সুন্দর দেখাবে। অক্ষরটা চারপাশে এই বিভিন্ন বই অথবা পেপারে থাকে না, এই স্টাইলের প্রথম অক্ষরটা বড় হাতের, এটা হচ্ছে ফ্লোট দিয়ে সম্ভব, ডিসপ্লে দিয়ে এটা আনতে পারবেন না, ডিসপ্লে দিয়ে এটা আনতে পারবেন না, যে চারপাশে লেখা ইয়ে থাকবে। কারণ আপনি এলটাকে বিভিন্ন স্টাইল করতে পারবেন, এটা আপনার উপরে। আপনার সিএস যত বেশি ইউজ করবেন জিনিস তত বেশি সুন্দর হবে, এটা আপনার উপর। আচ্ছা, তাহলে ফ্লোট দিয়ে এই ধরনের কাজ করা যাচ্ছে না। হ্যাঁ, ফ্লোট দিয়ে এই কাজও করা যায়, ফ্লোট দিয়ে আবার স্ট্রাকচারে করা যায়। ফ্লোটের মূল কাজ ছিল এইটা, কিন্তু এখন ফ্লোট দিয়ে মিক্সিমাম স্ট্রাকচার সব ফ্লোট দিয়ে করা হয়। ম্যাক্সিমাম যে স্ট্রাকচার সবগুলো এখন ফ্লোট দিয়ে করা হয়। ইনলাইন ব্লক দিয়ে আমরা আজকে যে স্ট্রাকচার শিখছি ওটা এখন বাদ, ওটা এখন বাদ। হ্যাঁ, আমরা প্রথমে স্ট্রাকচার শিখি টেবিল দিয়ে, স্টিকার করাটা বাদ দিয়ে দিচ্ছি। তারপরে শিখতে হচ্ছে ইনলাইন ব্লক দিয়ে, এখন ওটা বাদ। এখন আমরা সব স্ট্রাকচার করবো হচ্ছে ফ্লোট দিয়ে। হ্যাঁ, বাদ, ওটা শিখতে হচ্ছে শিখছি, না ফ্লোট বাদ, বাদ গেলে শিখবেন না নাকি? ওটা বাদ না, ওটা বিভিন্ন সময় কাজে লাগবে। যেমন টেবিল, যদি ইমেল টাইমলাইনিং করতে চান তাহলে এখনো টেবিল ছাড়া কোনো উপায় নেই, ইমেলের টেবিল ছাড়া কোনো কিছুই নেই, টেবিল দিয়েই করতে হবে সব। হ্যাঁ, কিন্তু নর্মালি আমরা যে স্ট্যান্ডার্ড, যেটা স্ট্যান্ডার্ড টেবিলের ইউজ হবে না, স্ট্রাকচারের ক্ষেত্রে ডিসপ্লে ইউজ হবে না, শুধু ইউজ হচ্ছে ফ্লোট। এখন স্ট্রাকচারের ক্ষেত্রে সব হচ্ছে ফ্লোট। এখন ফ্লোটের আরো বেশি কিছু কাজ দেখি, তাহলে ফ্লোটটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এই কাজটা তো বোঝা গেছে, যে কোনো এলিমেন্টের পাশে লেখা আনার জন্য বা কন্টেন্ট আনার জন্য আমরা ফ্লোটটা ইউজ করি। হ্যাঁ, এইটা এটা এটা তো অন্য কাজ, যদি টেক্সট আলাইন জাস্টিফাই করে দেন সমাধান, এটা তো যে কোনো সময় এরকমই থাকে। যদি আপনি করতে চান তাহলে টেক্সট অ্যালাইন জাস্টিফাই করবেন। তো আগে অনেক মিক্সার জাস্টিফাই ইউজ করে না, জাস্টিফাই ইউজ করলে কি হয় জানেন, পড়তে অসুবিধা হয়। যখন আপনি পড়বেন না তখন দেখবেন যে এইটার মধ্যে গ্যাপটা একটু কম, কোনো জায়গায় গ্যাপটা একটু বেশি, মানে ওরা টানে টুনে কি করে সমান করে দেয়। ওই জন্য জাস্টিফাই না করলে আপনার পড়তে সুবিধা হয়, ওই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে জাস্টিফাই করে না। হ্যাঁ, তাহলে যে পড়তে সুবিধা হয়, সবগুলা গ্যাপ সমান। হ্যাঁ, জিনিসটা পড়তে অনেক সুবিধা হবে, হ্যাঁ স্পেস সমান। আর জাস্টিফাই করলে ওরা টানে বড় করে দেয়, কথা বেশি দেয় কথা কম দেয়। হ্যাঁ, তো পেপারে জাস্টিফাই করে, ওই জন্য দেখবেন যে কোনো জায়গায় একটা বড় ওয়ার্ড, একটা অক্ষর ফাঁকা ফাঁকা একটা বড় ওয়ার্ড ওই কলামটা পূরণ করে। কারণ এই যে এই গ্যাপটা, এই গ্যাপে এই ওয়ার্ডটাকে সে আনতে পারবেই না, কারণ এটা বড় বলেই তো নিচে আসছে। এখন এই গ্যাপটা পূরণ করার জন্য সে এগুলার মধ্যে কোথাও ফাঁকা করবে, আবার এখানে গ্যাপ কম, এখানে কম ফাঁকা করবে, এটাই নিয়ম। আচ্ছা, এই একটা ফ্লোটের কাজ গেল। এখন আসছি আমরা ফ্লোটের স্ট্রাকচার। হ্যাঁ, ফ্লোট দিয়ে স্ট্রাকচার আমরা কীভাবে করবো তার আগে আমরা আরো কিছু দেখি। ফ্লোট স্ট্রাকচারের ক্ষেত্রে কীভাবে কাজ করে। আমি বক্স নেই, 3টা বক্স নেই, বক্স ইন্টু 3 বা 4। তিনটা বক্স নিলাম, সবগুলো একটা কমন, 4টা বক্স নিলাম। বক্সের কমন ক্লাস ওয়াইড হচ্ছে 20 পিক্সেল, হাইট হচ্ছে 200 পিক্সেল। বক্স ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন, 4টা। প্রথমটা হচ্ছে গ্রিন, 2 নম্বরটা হচ্ছে প্রথমটা গ্রিন,
ব্লু এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? 4টা ডিপ দিচ্ছি, ওয়াই সাইড দিচ্ছি, চলে আসছে। এখন এগুলো পাশাপাশি আনতে গেলে আমরা কি করতাম? ডিসপ্লে এলিমেন্ট ব্লক করতাম, করে তাহলে একটা গ্যাপ তৈরি হতো, মাইনাস দিতে হতো এসে। এখন হচ্ছে ডিসপ্লে আমরা পুরোপুরি বাদ দিব। আমরা কি করবো? জাস্ট ফ্লোট করবো। ফ্লোট করলে কি হয় দেখেন, এখন কোনো এলিমেন্ট যদি ফ্লোট করেন, ফ্লোটের দুইটা হলে একটা হচ্ছে লেফট আর না হয় রাইট। কোনো এলিমেন্ট কিন্তু ফ্লোট করেন, সে তার প্যারেন্ট যে আছে, প্যারেন্টের কোয়া থেকে শুরু হবে, প্যারেন্টের থেকে শুরু হবে। আমি যদি বলি যে জিনিসটা ফ্লোট করি, সে তার প্যারেন্টের এখান থেকে শুরু হবে, হ্যাঁ। এবং নন ফ্লো যেই এলিমেন্টগুলি আছে, যেমন এটাকে যদি ফ্লোট করি, হ্যাঁ, তাহলে এটা ফ্লোট এলিমেন্ট, তাহলে এগুলা কি নন ফ্লোট নাম দেওয়া আছে, তখন এই স্ট্রাকচারটা ভাঙিয়ে যাবে। ভাঙিয়ে বলতে তখন এই এলিমেন্টটা এর পিছনে চলে যাবে। দেখবেন আমি যদি একে ফ্লোট করি তাহলে এটা এর পিছনে চলে যাবে। দেখেন আমি যদি গ্রিনকে ইয়ে করি, এখানে কয়টা আছে খেয়াল করেন, গ্রিন, রেড, ব্লু, পিঙ্ক। আমি শুধু গ্রিনটাকে কি বললাম? ফ্লোট লেফট করলাম, দেন একটা কমে যাবে। কারণ কি হয়েছে, এই এলিমেন্টটা যখন ফ্লোট হয়েছে, হ্যাঁ, তখন এদের যে ফ্লোটা ছিল নন ফ্লোটিং ফ্লো, যেটা নন ফ্লোটিং যেটা ফ্লোটা ছিল, ওই ফ্লোটা ব্রেক করে সে চলে আসছে বাইরে। এখন এই যে গ্রিনটা আছে, সে এখন ওই ফ্লো ধরা নেই, সে বাইরে চলে আসছে। হ্যাঁ, এখন ওই জন্য কি রেডটা তার নিচে চলে আসছে। রেডটা নিচে গেছে কিনা যদি দেখতে চান তাহলে হোয়াইটটা বাড়ায় দেন, তাহলে দেখতে পারবেন। হোয়াইট দিয়ে দিলাম হচ্ছে 300 পিক্সেল, দেখবেন রেডটা নিচে আছে। এই দেখেন এখানে 200 পিক্সেল আছে, এখানে 100 পিক্সেল, তাহলে রেডটা কোথায় গেছে? গ্রিনের নিচে চলে গেছে। তাহলে কি হয়েছে, আপনার নর্মাল যে ফ্লোটা ছিল নন ফ্লোটিং ফ্লো, এটা ব্রেক করে এইটা হয়ে গেছে ফ্লোটিং, আর এগুলো হচ্ছে নন ফ্লোটিং। নন ফ্লোটিং গুলা উপর থেকে নর্মাল হয়ে আসছে, আর ফ্লোরটা তার উপরে চলে আসছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি চান যে এর পাশে একটা এলিমেন্টকে আনবেন, এই গ্রিনের পাশে আসবে হচ্ছে রেড, তাহলে তখন একেও ফ্লোট করতে হবে, একেও ফ্লোট করতে হবে। একজনকে ফ্লোট করে লাভ নাই। আমি হোয়াইটটা আবার কমাই দিলাম, আমি একটু ফ্লোট করছি না, এখন একেও ফ্লোট করতে হবে, তাহলেই পাশাপাশি আসবে তারা। রেডটাকেও ফ্লোট লেফট, তাহলে দেখেন আসতে পাশাপাশি আসছে। আমি একে ফ্লোট করলাম, একে ফ্লোট। এখন যখন এই ফ্লোটিং ধারণা শুরু হলো, এখন যে এলিমেন্টকে আমি ফ্লোট করবো তাই এর ডান পাশে আসতেই থাকবে, যতক্ষণ জায়গা আছে। জায়গা না থাকলে আবার নিচ থেকে শুরু হবে। যখন ফ্লোটিং করে দিলাম, তখন এরপরে যত এলিমেন্টকে ফ্লোট করবো সবাই ডান পাশে আসতেই থাকবে, যতক্ষণ ডান পাশে জায়গা আছে, না হলে নিচে আসবে। আর যদি আমি ফ্লোট রাইট করতাম, তাহলে রাইটে যাইতে থাকবে, প্রথমটা রাইটে, তারপরটা তার লেফটে, তারপরটা তার লেফটে, তারপরটা তার লেফটে, জায়গা শেষ, তারপরে আবার নিচ থেকে শুরু। মানে ওই যে লেখার মতো, আমরা যদি এই বাস থেকে শুরু করি যতক্ষণ লেখা যায়, নাহলে পরের লাইনে। আর যদি এই বাস থেকে শুরু করি আরবি লেখার মতো, তো যতক্ষণ আসে তারপরে পরের লাইনে আবার ঠিক একই। হ্যাঁ হ্যাঁ, এখন ব্লুটা ঢুকে গেছে হচ্ছে এর নিচে। আর যদি ব্লুকে ফ্লোট করি, ফ্লোট লেফট, তাহলে ব্লুটাও চলে আসবে হচ্ছে এখানে। কারণ পিঙ্কটা নিচে চলে গেছে, পিঙ্কটাও যদি ফ্লোট লেফট করি লেফট, তাহলে পিঙ্কটাও চলে আসবে হচ্ছে। আর যদি আমি রাইট করতাম সবগুলাকে, তাহলে কি হবে? উল্টে গেছে, প্রথমে নীল, প্রথমে গ্রিন, তার রাইটে আসছে লালটা, তার ব্লুটা আসছে, তারপরে পিঙ্ক আসছে। আচ্ছা, এখন আমি এগুলাকে ফ্লোট বাদ দিলাম, দেখাই। আমি এগুলো ফ্লোট বাদ দিলাম। আচ্ছা, লেফট করি, লেফট লেফট, না হয় লেফটে না রাইটে। আচ্ছা, এখন তাহলে এটা হচ্ছে গ্রিনটাকে ফ্লোট করছি, রেডটাকে ফ্লোট করছি, তাহলে ব্লুটা কোথায় গেছে? ব্লুটা ভিতরে গেছে। হ্যাঁ, আমি চাচ্ছি যে ঠিক আছে ফ্লোটিং ধারা আমি শুরু করছি, তার মানে সবাই ফ্লোট হয়ে আসবে, কিন্তু আমি যাচ্ছি ফ্লোটিং যে ফ্লোটা শুরু হয়েছে একে ব্রেক করতে। মানে আমি যাচ্ছি যে গ্রিন থাকবে, তারপর রেড থাকবে, কিন্তু ব্লু আর পিঙ্কটা আগে যেরকম দেখাচ্ছিল ওরকম নিচে দেখাবে, যেরকম চাই। মানে আমি যে ফ্লোটিং, হ্যাঁ, আমি যে ফ্লোটিং ফ্লোটা শুরু করছি, একটা ধারা আমি শুরু করে দিচ্ছি নিজে নিজেই, তার কারণে জানে আসতেছে। আমি যাচ্ছি এই ধারাটাকে ব্রেক করবো, এই ফ্লোটিং ফ্লোটাকে ব্রেক করবো, তাহলে আমাকে দিতে হবে তখন এখন কোন পজিশনে ব্রেক করতে যাচ্ছি। আমি চাচ্ছি হচ্ছে যে ঠিক
এই দুইটা ফ্লোট থাক আর এই নিচে দিলে আগের মতোই থাক, তাহলে ব্রেক করবো কোন জায়গায়? ঠিক তিনে আমি ব্রেক করবো। হ্যাঁ, তাহলে এই তিনে আমি ব্রেক করবো। ব্রেকটা কি? ব্রেকটা হচ্ছে এরকম, ক্লিয়ার, লেফট। তাহলে এখন কি হবে দেখেন, এই দুটা ফ্লোটিং ধারায় আছে, এটা ফ্লোট লেফট, তার ফ্লোট লেফট এটা পাশাপাশি আছে, আর এই দুটা নর্মাল ফ্লোতে আছে। এরা কোনো ফ্লোট নাই, নর্মাল ফ্লোতে নিচে দেখাচ্ছে। ওই জন্য যদি কোথাও আমরা ফ্লোটিং ধারাটাকে বন্ধ করতে চাই তাহলে ওখানে একটা আমরা লাইন টানে দেবো, ওটা হচ্ছে ক্লিয়ার। আর ক্লিয়ার লাইনটা টানতে হয় সবসময় যেখানে ক্লিয়ার করতে চাই তার ঠিক উপরে। হ্যাঁ, মানে আমি ক্লিয়ার করতে চাচ্ছি হচ্ছে 3 নাম্বারে না, মানে 2 নম্বরও থাকবে, আমি 3 নম্বরে ক্লিয়ার করতে চাচ্ছি, ঠিক এখানেই ক্লিয়ার লিখে দেবো 3 নম্বরেই। এই যে লিখে 3 নাম্বার লিখে দিতে হচ্ছে ক্লিয়ার লেফট। যেহেতু ফ্লোট লেফট তাহলে ক্লিয়ার লেফট, ফ্লোট রাইট হলে ক্লিয়ারও রাইট হবে, স্বাভাবিক। এখন যদি আমি চাই, দেখেন এখন যদি আমি চাই এই পিনটাকে এখানে আনতে, তাহলে কি করবো? এই পিনটাকে এখানে আনতে চাই তাহলে কি করবো? পিনকে ফ্লোট করতে হবে, কিন্তু পিনকে ফ্লোট করলে এখানে আসবে না, একেও ফ্লোট করতে হবে। দুজনকে ফ্লোট করলেই পাশাপাশি আসবে। কারণ আমি যদি হ্যাঁ ব্রেকটা ব্রেকে খেয়ে দেবে। কারণ আমি যদি একে ফ্লোট করি এর পাশে জিনিসপত্র আসবে, কিন্তু এইটা ডিসপ্লে ব্লকেই আছে, এর পাশে কেউ আসতে দিবে না। ওই জন্য একেও ফ্লোট করতে হবে, একেও ফ্লোট করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা দেখেন, আমরা একে ফ্লোর লেফট, আবার একে ফ্লোর লেফট, 4টা বক্স আসছে। এর মধ্যে কোনো সমস্যা ফ্লোটের থাকলে বলেন, কারণ ফ্লোট দিয়ে আমরা সব স্ট্রাকচার করবো। মেইন কাজগুলো আমরা ফ্লোট দিয়েই করবো, সব স্ট্রাকচার মেইন কাজ আমরা ফ্লোট দিয়েই করবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আরো 2টা এলিমেন্ট নিই, আপনারা পাশাপাশি যদি আনি তাহলে কি করবো? আমি নিলাম হচ্ছে 5, নিলাম হচ্ছে 6। আমি এই দুটার কালার চেঞ্জ করে দিই। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে গ্রে। এটা ফ্লোট করলাম না, এটা ফ্লোট করলাম না। 5 6 5 6, আচ্ছা 5 6। এখন বলেন ওরা কই গেছে? দুজন সব ভিতরে ঢুকে গেছে, তারা সব ভিতরে। এখন আমি চাচ্ছি যে 5 এখানে দেখাবে, 6 নিচে দেখাবে, তাহলে কি করবো? আমি নিচে দেখাইতে যাচ্ছি এখানে। হ্যাঁ, তাহলে ব্রেকটা কোথায় দেবো? 5 না 6 দেবো? 5 দেবো, তাই না? এখানে দেবো হচ্ছে ক্লিয়ার লেফট, তাহলে আমার কাজ শেষ। এই যে 5, এখন যদি পাশাপাশি আনতে চাই তাহলে একে ফ্লোট করতে হবে, একেও ফ্লোট করতে হবে। আচ্ছা, আমি যদি চাই এখন যে এই ব্লুটাকে এখানে আনবো, মানে 3টা করে রাখবো, তাহলে কি করবো বলেন? হ্যাঁ, তাহলে এই কোডটাকে আমরা কি করবো? জাস্ট আমি যাচ্ছি 1 2 3 এক লাইনে থাকবে, 4 5 6 এক লাইনে থাকবে, তাহলে কি করবো? তিনও ফ্লোট আছে, 3ও ফ্লোট আছে, 4ও ফ্লোট আছে, 5ও ফ্লোট আছে, 6ও অবশ্যই ফ্লোট লাগবে, 6ও ফ্লোট লাগবে, সব হইলো। এখন কি করবো? তাও হবে না। এখন ওরা কি লাইনে আসছে দেখেন, এখন ওরা এরকম আসছে। হ্যাঁ, আচ্ছা 5ও ফ্লোট করে দেই, 5ও ফ্লোট করে দিচ্ছি সব। এখন এরকম আসছে, এই তো 2টা আসছে। আমি যাচ্ছি 3টা করে করবো, তাহলে আমি এই কোডটুকু খালি কি চেঞ্জ করবো এটা বলেন? এই হ্যাঁ, এই 3 ব্রেকটা তুলে দিয়ে ব্রেকটা আমি দিব হচ্ছে 4-এ, আর এই ব্রেকটা আমাদের দরকার নাই আর। হ্যাঁ, কারণ আমাদের যে একটা লাইনের দরকার, 3টা থাকবে, 3টা হয়ে গেল। না, ব্রেকটা আমি ফ্লোরটা কাটছি, ব্রেকটা আনেন না। এই যে এই ক্লিয়ারটাকে বাদ দিলাম, আর এখানে ক্লিয়ারটাকে বাদ দিলাম, দিয়ে ক্লিয়ার দেবো শুধু একটা হচ্ছে 4 নাম্বার একটা ক্লিয়ার দেবো। তাই 1 2 3 এখানে ক্লিয়ার দিলে একটা দাগ পড়ে গেল, তারপরে আবার 4 5 6। এই হচ্ছে ফ্লোট সিস্টেম। এখন ফ্লোট যদি লেফট থেকে ফ্লোট হয় তাহলে ক্লিয়ার লেফট হবে, ফ্লোট রাইট হলে ক্লিয়ার রাইট হবে। অথবা আপনি আরেকটা সহজ বুদ্ধি ইউজ করতে পারেন, সবসময় ক্লিয়ার এটা ইউজ করতে পারেন, ক্লিয়ার বোর্ড। তাহলে লেফট থাকলেও, হ্যাঁ লেফট থাকলেও সমস্যা হবে না, রাইট থাকলেও সমস্যা, সে পুরো আগেই
হ্যাঁ, ক্লিয়ার বোধ করলে কি হবে, আপনি উপরে ফ্লোর লেফট দেন রাইট দেন, ওটা আলাদা হিসাব, সে পুরোটাই ক্লিয়ার করে দেবে। হ্যাঁ, আর ক্লিয়ার লেফট দিলে শুধু ফ্লোর লেফটের ক্ষেত্রে কাজ করবে, রাইট দিলে শুধু রাইটের ক্ষেত্রে কাজ করবে। ওই জন্য বোর্ড তো দিতে পারেন, অথবা আপনি লেফট হয়ে যাবেন। যদি সব লেফট হয় তাহলে ফ্লোর লেফট দেন। এটা হচ্ছে ফ্লোরের, ফ্লোরটা এইভাবে কাজ করে। হ্যাঁ, এখন যদি আমরা প্রথম যে স্ট্রাকচারটা করছিলাম, হেড করছিলাম না, হেড লেফট রাইট ফুটার বটম করছিলাম না প্রথম স্ট্রাকচারটা, ওটা যদি আমরা ফ্লোর দিয়ে করি, ওটা আমরা করে দেখি, তাহলে ফ্লোরটা আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। আমরা যে কোনো পেজের উপরে কি বসাই, কন্টেনার বসাই পেজের ওয়াইড দেওয়ার জন্য, এটা তো জানি নাকি। কন্টেনার বসাইলাম, কন্টেনারে একটা ওয়াইড দিয়ে দিই। প্রথমে কি করি, বডি মার্জিন 0, পেডিং 0, যদিও বডির পেডিং থাকে না আসলে, বডি শুধু মার্জিন দিলে হয়। তারপরে ও কন্টেনারে পেজের ওয়াইড কত দিব, দিলাম 800 পিক্সেল, সমস্যা নাই। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বোঝা যাবে গ্রে। এখন দেখেন দেখা যাবে কি কিছু নাই। কেন? কারণ ডিবের কি হয়, ওয়াইডটা 100% হয়, হাইটটা কি হয় 0 হয়, যেহেতু ভিতরে কোনো কন্টেন্ট নাই। যদি কোনো কন্টেন্ট দেয় এখানে তাহলে দেখা যাবে, তাই না? আচ্ছা, যদি কোনো কন্টেন্ট না দিই তাহলে তখন আমাদের কি করতে হবে, যদি দেখতে চাই, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি মুখস্থ করতে পারবেন, শেষে একবারে দেখা যাবে। আর যদি এমনি দেখে করতে চান যে প্রতিবার আউটপুট দেখবো, তাহলে একটা হাইট দিয়ে রাখেন, পরে হাইটটা ডিলিট করে দেবেন। হাইট কিন্তু দিয়ে রাখা যায় না, হ্যাঁ, তো এমনি দিলাম হাইটটা, পরে ডিলিট করে দেবো, তাহলে দেখার জন্য দিলাম। হ্যাঁ, এটা আমার আউটপুট আসলো কন্টেনার। এখন সেন্টারে আমার জন্য কি করবো, সেন্টার আমার জন্য কি করবো, হ্যাঁ মার্জিন আমরা আগে শিখছি যে মার্জিন অটো করে দিলেই কি হয়, সেন্টারে চলে আসে। হয় 0 অটো দেন বা অটো দেন, আপনার ইচ্ছা। মানে আমার কথা হচ্ছে মার্জিন লেফট এবং রাইটে অটো লাগবে, উপর নিচে যাই থাকে কোনো সমস্যা নাই। উপর নিচে যদি আমি 0 দিই তাও সমস্যা নেই, উপর নিচে অটো দিলেও সমস্যা নাই, যা কিছু দিই সমস্যা নাই। লেফট রাইট অটো করে দিলেই এখন একদম সেন্টারে চলে আসলো। হ্যাঁ, বড় ছোট যাই হোক সেন্টারে থাকবে। আচ্ছা, এখন কাজ কি, এখন আমাকে একটু হেডার নিতে হবে, ফুটার নিতে হবে। এখন হেডার নেই, হেডার ক্লাস দিলাম হচ্ছে হেডার সেকশন, হ্যাঁ, এখানে নাম দিই একটা সাইডের নাম, যেহেতু এটা হেডার, তাই না? H1 দিয়ে দেই হচ্ছে সাইড নেম। আউটপুট দেখি আমরা, এরকম একটা কিছু আসছে, যাই আসুক। এখন আমরা হেডারে চেঞ্জ করবো। হেডারের ক্লাসটা কি, হেডার সেকশন। আমরা হেডার একটা ব্যাকগ্রাউন্ড দিব, হেডার ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে রেড। ওয়াইড তো লাগবে না, ওয়াইডটা 100%, হেড তো 100%, ওয়াইডের দরকার নাই। পেডিং দিলাম হচ্ছে 20 পিক্সেল, যেহেতু হেডার একটু বড় হোক, 20 পিক্সেল। হ্যাঁ, তারপরে ফন্ট কালার দিলাম সাদা, করলাম আর কিছু আসছে, এটা সুন্দর আসছে বলো। এখন করতে হবে কি, ফুটার, তাই না? ফুটার নেই, ফুটারের ক্লাস দিয়ে হচ্ছে ফুটার সেকশন। এখানে কি থাকে ফুটারে সাধারণত, কপিরাইট। লিখলাম, আর এটা চেঞ্জ করবো এখন। ফুটারের ফন্ট সাইজ ছোট হয়, দিলাম 16 পিক্সেল বা 14 দিলেও হয়। হ্যাঁ, ফুটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, ফুটারের ব্যাকগ্রাউন্ডটা ধরেন এক জায়গায় কপি করে নিলাম, যেহেতু অতগুলো কালার মুখস্থ বলা যাবে না, একটা কালার নিলাম ফুটারের টেক্সট কালার দিলাম হচ্ছে সাদা। দেখি কি অবস্থা হয়, এটা হয়েছে না? এখন সেন্টার নিতে হবে, টেক্সট কালার সেন্টার, পেডিং একটা দিলাম 10 পিক্সেল, তাহলে ফুটারটা তৈরি হয়ে গেল, তাই না? ফুটার তৈরি। এখন আমার কাজ কি, এখন হাইটটা কি দরকার আছে, হাইটটা দিয়েছিলাম, হাইটটা দরকার, এখন আমি লিখতে পারছি, হাইটটা বাদ দিয়ে দিই, কারণ হাইট দিয়ে রাখলে সমস্যা। হাইট
এখন আমি এই দুটার মধ্যে অনেক কি নিব, মেইন যে জিনিসটা যেটাতে লেফট সেন্টার রাইট থাকবে ওই জিনিসটা নেবো, তাই না? ওটা আমরা কি বলবো, মেইন বলি বা যাই বলি সমস্যা নাই। সেকশন মেইন সেকশন নিলাম, হ্যাঁ? এটা কোনো সিরিজ করার দরকার নাই, কোনো সিরিজ দরকার আছে? কারণ এর ভিতরে আরো ডিপ থাকবে, এর ভিতরে থাকবে লেফট সেন্টার রাইট, তাহলে এটা কোনো সিরিজ দরকার নেই। ডাইরেক্ট আমি লেফটে চলে যাবো, এটা লেফট। এখন লেফটে সিরিজ করি, লেফটে সিরিজ করবো কীভাবে, আমি লিখলাম যে মেইন সেন্টারে, ঠিক আছে, হ্যাঁ মেন লেফট। এখন উপরে দিচ্ছি কত, 800 না? তাহলে লেফট হবে কত, 200। লেফটে একটা ব্যাকগ্রাউন্ড দিই, এখন যেহেতু লেফটের ভিতরে কোনো কন্টেন্ট নাই তাহলে হাইট কি হবে, 0। লেফট যেহেতু ডিপ, তাই না, কন্টেন্ট নাই, তাহলে কি হবে, হাইট কি হবে, 0 হবে। হাইট যদি 0 দিই তাহলে হাইট দিয়ে দিই, আমি হাইটটা দিলাম হচ্ছে 300 পিক্সেল আমি দেখার জন্য। লেফট আসছে, এখন আমি মিডিল আর হচ্ছে রাইট, লেফট আর রাইট যেহেতু একই সিএসএস হবে তাহলে আমি এটাই কপি করে নিলাম, লেফট আর রাইট। হ্যাঁ, আমি এখানেও লিখে দেবো লেফট আর লেফটটাকে কপি করে রাইট বানাই দেবো, লেফটটাকে কপি করে, ঠিক আছে। সিএসএস সেম, এটা তো বুঝছেন নাকি, কমা দিলে কি হয়, গ্রুপ সিলেক্টেড হয়, তাহলে লেফটেও করবে রাইটেও করবে। দুটো আসছে, যেহেতু সেম কালার উপর নিচে আসছে, উপর নিচে আসবে সেম কালার। এখন মিডিলটা নেই, তাহলে আরো ভালো বুঝতে পারবো। এখন আমরা এখানে মিডিল নেই, এটা হচ্ছে মিড, মিডটা চেঞ্জ আমরা আলাদাভাবে করি, মেইন সেকশন মিড, ওয়াইড হচ্ছে 400 পিক্সেল, 200 200 400 আর 400। হাইটটা দিলাম সেম হাইট দিলাম 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম গ্রিন, মিড হোয়াইট হাইট গ্রিন মিড, হ্যাঁ কিছু একটা কথা লিখতে বলেছে, এই ভুলটা কই, নিট, ও আচ্ছা এখানে ভুল লিখতে পারেন, ওটা তো বলছি কোথাও একটু ভুল হচ্ছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট। এখন এটা কি হয়েছে, উপর নিচে আসছে, পাশাপাশি আমরা কি করতাম, আগে ইনলাইন ব্লক করতাম, এখন এটা বাদ দিয়ে ফ্লোট করবো, তাহলে কাকে কাকে ফ্লোট করতে হবে, আমার এর পাশে একে আনবো, তাহলে এই দুটাকে ফ্লোট করতে হবে, আবার এর পাশে একে আনবো, এই দুটাকেও, তার মানে আমার তিনটাকেই ফ্লোট করে দিতে হবে সোজা সাথে। তাহলে এখানে একবার ফ্লোট লিখলে 2টা হয়ে যাবে, আর এখানে একবার লিখলে 1টা হবে, তার মানে 3টাকে ফ্লোট করে দিলাম, শেষ। চলে আসছে, এই সেক্টর আমার হয়ে গেছে সুন্দর, কোনো মাইনাস করতে হলো না, মার্জিন 4 পিক্সেল ভার্টিক্যাল লাইন করে ইউজ করতে হলো না। হ্যাঁ না ওই সবগুলো আছে, শুধু ওই -4 পিক্সেল যেটা মার্জিন আছে ওটা বাদ গেল, হ্যাঁ, আর ভার্টিক্যাল লাইন দরকার নাই। হ্যাঁ, আর ফ্লোটের আরো অনেক সুবিধা আছে, ফ্লোট দিয়ে মূলত স্ট্রাকচার মূলত ফ্লোট দিয়েই করে। আচ্ছা হ্যাঁ, এখন আরো অনেক কিছু আছে, হ্যাঁ অনেক কিছুটা কি দেখেন, এটা হয়ে যাবে। এখন যদি কন্টেন্ট আসে ভিতরে তাহলে কি হবে, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন, বুঝলে তো ভালো, না বুঝলে আরো ভালো। কন্টেন্ট আছে তাই না? এখন কথা হচ্ছে যে সবগুলোকে সাদা করে দিই, কালার সাদা। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে
লাগে আছে না? লাগে তো আছে। এই লাগের জন্য আমরা কি করবো? পেডিং ইউজ করবো। ভালো ইউজ করেন। কত পিক্সেল দিবেন? মিড দিয়ে শুরু করি। দিলাম পেডিং হচ্ছে 10 পিক্সেল। ভাঙে গেল, কারণ হিসাবটা নষ্ট হয়ে গেল। 200, 200, 400, মিডিলে 200, 800 হয়ে গেল, মূল ওয়াইজ 800। তাহলে পেডিং হলো 20, তাহলে ভিতরে হয়ে গেল 820। অবশ্যই ভাঙবে। তাহলে আমার কি করতে হবে এখন? ওই আগের হিসাব, আমাকে এখান থেকে 20 পেডিং দিয়ে এখানে 10 মানে কি? লেফটেও 10, রাইটেও 10, উপরে 10, নিচে 10। তো উপরের নিচে একটা দরকার নাই। লেফট রাইটের 20, 20, 10, 10, 20 বিয়োগ করতে হবে। তাহলে এখানে করতে হবে 380। এটা সুন্দর হয়ে গেছে। আসছে না 88? আসছে। একটা সমস্যা, এটা একটা সমস্যা। কারণ এদের যদি পেডিং ইউজ করে এদের কিছু বিয়োগ করতে হবে, তাই না? এই সমস্যা, এই সমস্যার সমাধান কি? যদি এটা আমি পিক্সেল দিয়ে আমাদের হিসাবটা সহজ হলো, তাই না? এখানে দিচ্ছি 800, এখানে দিচ্ছি 200, এখানে দিচ্ছি 400, এটার হিসাবটা অনেক সহজ হয়েছে। কিন্তু যদি এরকম হয় যেখানে আমি তাহলে কি হবে? 20%, লেফট 20, রাইট 20, 40%, আর থাকলে কত? 60, মিডিলটা 60, তাহলে হয়ে গেল 100%। তখন যদি পেডিং না দেয় তাহলে ঠিক থাকবে, যদি পেডিং না দেয় তাহলে সুন্দর আছে। 20, 20, অথবা আমি আরো করতে পারি 25, 25 করে দিতে না, সুন্দর দেখাবে। 25, 25 আর এটা হচ্ছে 50, তাহলে টোটাল 100। হ্যাঁ, এখন হলো। এখন যদি আমি এটাকে পেডিং দিই তখন তো সুন্দর বিয়োগ করে দিচ্ছিলাম, এখন পেডিং দিলাম। এখন কি করবেন? এখন 50% থেকে 20 পিক্সেল কিভাবে বিয়োগ করবেন? তখন তো 400 পিক্সেল ছিল, 380 করে দিচ্ছেন মাথায়, মানে বেলুনের মধ্যে বিয়োগ টিয়োগ করে বসায় দিচ্ছেন। এখন যখন পার্সেন্টেজ দিলেন, এখন বিয়োগ কিভাবে করবেন? সোজা কথা। হ্যাঁ, তখন তো আর আপনি কিভাবে বিয়োগ করবেন? কারণ এখানে 50% বলতে যদি এখানে 800 হয়, 50% মানে 400। এখানে যদি 900 হয় তাহলে 50% মানে 450। ওটা তাহলে বলতে পারবেন না যেখানে পার্সেন্টেজ আসলে কত আছে। তখন কি করবেন? তখন আপনাকে একটা সমাধান আছে। এই সমাধানটার জন্য এক জায়গায় যাইতে হবে, সেই জায়গাটা গেলে সমাধানটা সহজে বুঝতে পারবেন। একটা ইমেজ আছে, ইমেজে দেখেন। WCC-তে ঢুকে করবো। হ্যাঁ, WCC ঢুকে লাভ নাই। সমাধানটা হচ্ছে এখানে বক্স মডেলিং। এই জিনিসটা দেখেন, এই জিনিসটা কি বুঝেন? এর আগে আমরা বলছিলাম যে কোনো এলিমেন্টে যখন ওয়াইড দেই, পেডিং কি কি যোগ হয় ওয়াইডের সাথে? বলেন তো, ওয়াইডের সাথে কি কি যোগ হয়? হ্যাঁ, ঈদের যায় সব খাওয়া দাওয়া সব ভুলে গেছেন নাকি সব? ওয়াইডের সাথে কি কি যোগ হয়? সব খেয়াল হচ্ছে নিজে। ওয়াইডের সাথে হাইট যোগ হবে কেন ভাই? ওয়াইডে একটা জিনিস, হাইট আরেকটা জিনিস। ওয়াইডের সাথে যোগ হয় কি? ওয়াইডের সাথে যোগ হয় হচ্ছে পেডিং আর বর্ডার, আর মার্জিন যোগ হয় না ওয়াইডের সাথে। পেডিং যোগ হয়, বর্ডার যোগ হয়। কিন্তু মূলত তাহলে ওই জন্যই তো আমাদেরকে মাইনাস করতে হয়। একটু আগে মাইনাস করলাম না? ক্লাস কি বুঝতেছেন না বুঝলেন না? বুঝলে তো অ্যান্সার দেওয়ার কথা। কারণ একটু আমরা এখানে কি করলাম, এখানে 400 ছিল, 400 থেকে আমরা পেডিং এখানে 20 দিলাম বলে এখানে 380 করলাম। তার মানে পেডিংটা যোগ হয় বলে এখানে বিয়োগ করতেছি নাকি? তাহলে পেডিংও যোগ হয়, বর্ডারও যোগ হয়, কিন্তু মার্জিন যোগ হয় না। কিন্তু মার্জিন যোগ হয় না, এটা হচ্ছে রুল। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে যদি আপনি উপরের টিপটা 800 হয়, ভিতরে একটা হচ্ছে 200, 200, 400, মিডলটা 200, কত হলো? 800। একটা ঠিক আছে, ভাঙবে না। মিডলটা তো আমি 2 পাশে দিলাম হচ্ছে 10 করে 20 পিক্সেল পেডিং। কি হবে? টোটাল ওয়াইড কত হইল? 820।
10 10 20 820 উপরে হচ্ছে 800 ভিতরে 820 ভাঙে যাবে। পেডিংটা যোগ হয় এই জন্য ভাঙলো। মার্জিন যোগ হয় না, তাহলে মার্জিন দিলে ভাঙার কথা না, কিন্তু ভাঙবে। কেন ভাঙবে কেন? কারণ দেখেন 200 এখানে 200 মধ্যে হলো 400, এখন 400-র বাইরে যদি আমি 20 পিক্সেল মার্জিন দিই, মার্জিনটা ওয়াইডের সাথে যোগ হচ্ছে না, কিন্তু মেইন যে ওয়াইডটা আছে উপরের ওর ভিতরে তো থাকতেছে। যেমন দেখেন এখানে আমি যদি এটা 400 করে দিই, আবার দেখেন জিনিসটা আমি 400 করে দিলাম, 400 পিক্সেল, এখানে হচ্ছে 200 পিক্সেল। আমার ওয়াইডটা ভাঙবে না, এটা না। দুশো 400 পেডিংটা বাদ দিলাম, ঠিক আছে, ভাঙেনি। এখন যদি এখানে পেডিং দিই তাহলে ভাঙে যাবে, কারণ পেডিংটা যোগ হয়। কিন্তু যদি মার্জিন দিই, এর লেফটে মার্জিন দিই 20 পিক্সেল, মার্জিন লেফট 20 পিক্সেল, তা ভাঙে গেছে। কেন ভাঙছে? কারণ 200 200 400 মার্জিনটা এর ওয়াইডের সাথে যোগ হয়নি, এর ওয়াইড কিন্তু 400 আছে, দেখবেন এর ওয়াইড 400 আছে। এই যে এখান থেকে 400 আছে না, এর ওয়াইড 400 আছে, কিন্তু ভাঙে গেল কেন? কারণ এই যে এখানে যে 20 পিক্সেল নিলেও এটা কারো ওয়াইডের সাথে নেয়নি, ঠিক আছে, এটা কারো ওয়াইডের সাথে নেয়নি, কিন্তু উপরের যে মেইন ওয়াইড আছে ওইটার ভিতরে পড়ছে না। মেইন ওয়াইড কত? এখান থেকে এটা 800, এটা হচ্ছে 200, এটা 200 400, এটা 400 800 হয়ে গেল। তাহলে এই 20 কই থেকে আসবে? এই 20কে তো অবশ্যই জায়গায় দিতে হবে। ওই জন্য যদি স্ট্রাকচারের ক্ষেত্রে হিসাব করি, তাহলে পেডিংও বাদ দিতে হয়, মার্জিনও বাদ দিতে হয়, বর্ডারও বাদ দিতে হয়। কিন্তু এমনি ওয়াইডের সাথে শুধু বর্ডার আর পেডিং যোগ হয়, মার্জিনটা যোগ হয় না। কিন্তু যখন আমরা এমনি স্ট্রাকচারের ক্ষেত্রে হিসাব করব, তখন মেইন যে ওয়াইড আছে তার ভিতরে তো সব করবে, ওই জন্য বর্ডার পেডিং মার্জিন সবই বাদ দিতে হয়। এখন এখানে 20 দিচ্ছি, যে কোনো জায়গা থেকে যদি 20 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে। যে কোনো জায়গা থেকে যদি 20 বাদ দিয়ে দিই তাহলে, তার মানে কি স্ট্রাকচারের ক্ষেত্রে আমাকে লেফট রাইট থেকে পেডিং বর্ডার মার্জিন সবকিছু কি করতে হয়? বিয়োগ করতে হয়। বিয়োগ করে উপরের ওয়াইড আর ভিতরের ওয়াইড সেম রাখতে হবে। প্যারেন্ট যদি 800 হয়, ভিতরেও সব মিলে 800 হতে হবে। প্যারেন্ট যদি 700 হয়, ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ করে আপনাকে 700 রাখতে হবে, এর কম বেশি করতে পারবেন না। গেল। এই সমস্যা সমাধানের জন্য যখন আমরা এটাকে পার্সেন্টেজ করব, এটাকেও পার্সেন্টেজ করব, তখন আমার ঠিক আছে, আবার পেডিং 10 পিক্সেল, কি হলো? ভাঙে গেল। এই সমস্যার সমাধানটা কিভাবে হবে? যদি আমরা পিক্সেল ইউজ করি ওয়াইডের ক্ষেত্রে, তাহলে আমরা মাথায় বিয়োগ করতে পারতেছি, কিন্তু যখন পার্সেন্টেজ ইউজ করি তখন বিয়োগটা করতে পারতেছি না। এই সমাধানের জন্য দেখেন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটা, এটা একটা বক্স মডেলিং বলে, বক্স মডেল। আমরা যে কোনো একটা এলিমেন্ট যখন দেখি, আমরা একটা এলিমেন্ট দেখি, এলিমেন্ট বলতে এখানে ডিপ, তাই না? আমরা কি দেখতেছি যে এটা একটা ডিপ, কি ডিপ? হেডার ডিপ। এটা একটা ডিপ, এটা কি ফুটার, এটা ডিপ লেফট, এটা রাইট, এটা হচ্ছে মিডিল। আমরা একটা এলিমেন্ট দেখতেছি, কিন্তু এই যে একটা এলিমেন্ট আছে মিডিলটা, এই এলিমেন্টের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এই কয়েকটা লেয়ার থাকে। সবার ভিতরে যেটা, এটা হচ্ছে কি? কন্টেন্ট। কন্টেন্ট বলতে কোনটুক দেখেন, কন্টেন্ট হচ্ছে এইটুক, এই যে না, এই ফাঁকাটা না, এই যে এল এর শুরু হতো না, এল এর শুরু থেকে এই যে এম এর শেষ পর্যন্ত, এইটুকু হচ্ছে কন্টেন্ট এরিয়া। আর এই গ্যাপটা যে আছে এটা কন্টেন্ট না, কিন্তু গেল। তারপরে আস্তে হচ্ছে কন্টেন্টের বাইরে কি থাকবে? পেডিং। এই যে কন্টেন্টের বাইরে থাকবে হচ্ছে পেডিং, এটা হচ্ছে পেডিং অংশ। তার বাইরে থাকবে কি? বর্ডার। তার বাইরে থাকবে হচ্ছে মার্জিন। একটা এলিমেন্ট এরকম থাকে, প্রথমে থাকে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের বাইরে পেডিং, তার বাইরে মার্জিন, তার বাইরে না, তার বাইরে বর্ডার, তারপর মার্জিন। এটা এখানে দেখা যায় না। যদি আপনি এটাকে ক্রোমে ওপেন করেন, তাহলে ক্রোম এমনি দেখা যায় আপনাকে। হ্যাঁ, ক্রোম কি ওপেন হবে? আদৌ ক্রোম যে র্যাম খায়। দেখেন ক্রোমে যদি ওপেন করেন একটা জিনিস, ওই জিনিসটা এমনি দেখতে পাবেন এখানে।
চরম 3 দিনও আসে না, আসছে। এখন দেখেন এই দেখেন যেগুলো একটা এলিমেন্টকে সিলেক্ট করেন, আমরা কোন জায়গায় করছি, মিড জায়গায় করছি না? এখানে দেখেন এটা হচ্ছে কন্টেন্ট, এই যে দাগটা দেখা যাচ্ছে বাম পাশে, আরো কমাই, এই যে কন্টেন্ট যখন ওভার করতেছি দেখেন কন্টেন্ট কতটুকু ওই দেখাচ্ছে, এখানে তো দেখাচ্ছে 400/300, কারণ কন্টেন্ট ওয়াইড কত, এখানে আমরা 400 দিয়েছিলাম তখন, তাই না? 400/300, আচ্ছা কই গেল 400/300। এবং এখানে দেখেন অন্য কালার হচ্ছে, দেখেন এই পাশে, এই যে সবুজ কালার চেঞ্জ হচ্ছে এখানে, এটা হচ্ছে কন্টেন্ট। পেডিংটাকে ধরেনি, পেডিংটাকে বাম পাশে, তার উপর দেখেন পেডিং কথা বলতেছে, উপরে নিচে পেডিং নাই, লেফট রাইটে কত আছে 10 করে। পেডিং ওভার করেন, এখন পেডিংটা সিলেক্ট হয়েছে, দেখেন সিলেক্ট হয়েছে পেডিং হয়েছে। তার উপরে বর্ডার কত আছে বলতেছে, কোনো বর্ডার নাই, বর্ডার সবগুলাই নাল। তার উপরে মার্জিনও নাই, ঠিক আছে? তাইলে একটা এলিমেন্টকে আমরা এমনি দেখি একটা এলিমেন্ট, কিন্তু একটা এলিমেন্টের কন্টেন্ট বক্স, তার উপরে থাকে হচ্ছে পেডিং, তার উপরে বর্ডার, তার উপরে মার্জিন। এখন নর্মাল ক্ষেত্রে যখন আমরা কোনো ওয়াইড হাইট সেট করি, তখন ওয়াইড হাইটটা সেট হয় হচ্ছে আপনার কন্টেন্টের উপর। ওয়াইড হাইটটা সেট হয় কন্টেন্ট, মানে আমি যদি একটা এলিমেন্টকে 300/200 করি, তাহলে তার মানে হচ্ছে এখান থেকে এখানে দেখেন, তার মানে হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে 300, এখান থেকে এখানে হচ্ছে 200। তাইলে যে 10 পিক্সেল পেডিং দিয়ে ওইটাও বাইরে থাকবে, বর্ডার দিলেও বাইরে থাকবে, মার্জিন দিলেও বাইরে থাকবে। 300 পড়বে শুধু কোথায়, এখান থেকে এতটুকু হচ্ছে 300, এখান থেকে 200। হ্যাঁ, হাইট যদি আমরা দিই আর কি, কারণ আমরা দিলাম হচ্ছে মিড সমান ওয়াইড 300, হাইট 200, তাহলে ওইটা পড়বে হচ্ছে এইদিকে পড়বে না, ওইটা হিসাবটা শুরু হচ্ছে এখান থেকে শুরু, এখান পর্যন্ত হিসাবটা। এই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারি, আমরা এখান থেকে শুরু করতে পারি, এখান পর্যন্ত শেষ করতে পারি। মানে সোজা কথা হচ্ছে এখন আমাদের ওয়াইডের সাথে পেডিং, বর্ডার, মার্জিন বাদ দিতে হয়, তাই না? বা যোগ হয়, বা মানে মূল ক্ষেত্রে বাদ দিতে হয়, কিন্তু এমনি হচ্ছে যোগ হয়। কিন্তু আমরা যদি একটা ফিক্সড প্রপার্টি লিখি, তাহলে কি হবে, তখন পেডিং আর বর্ডার যোগ হবে না, তখন পেডিং আর বর্ডার যোগ হবে না। আর যদি যোগ না হয় তাহলে বিয়োগ করতে হবে না, আর বিয়োগ যদি করতে না হয় তাহলে আমার স্ট্রাকচার কখনো ভাঙবে না, আর স্ট্রাকচার না ভাঙলে তো হয়ে গেল কাজ, যোগ হবে না। এখন পেডিং আর বর্ডার যোগ হয়, কারণ দেখেন আমি এখানে দিচ্ছি হচ্ছে 400 পিক্সেল, এটা হচ্ছে 400 পিক্সেল হওয়ার কথা, তাই না? কিন্তু মাপে দেখেন 400 বেশি আছে। এটা এখান থেকে এখানে আসতে হচ্ছে আপনার, এখান থেকে এখানে আসতে হচ্ছে 400, যেটা মূল কন্টেন্ট, আর দুই পাশে 10 করে পেডিং যোগ হয়েছে, টোটালটা হচ্ছে দেখেন 420। তাহলে অবশ্যই পেডিংটা বর্ডারটা যোগ হয়েছে। এখন এটা এই যোগ যেন না হয়, কোনটা আমি এখানে ওয়াইড দিচ্ছি কত 450% মানে 400, 850 কত 400, কিন্তু এখানে দেখেন ওটা ওয়াইড কত, তার মানে দুই পাশে পেডিং যোগ হয়েছে, তার মানে কি ওয়াইডের সাথে পেডিংটা যোগ হচ্ছে। মূল কন্টেন্টের ওয়াইডটা দেখেন 400 আসছে কি, এটা এখান থেকে 400, এই 400 না, এটা এখান থেকে শুরু হবে, এই যে এম থেকে শুরু হবে, এই এম এর শেষ পর্যন্ত 400 আছে। হ্যাঁ, দুই পাশে পেডিং 10 করে বাদ দিয়ে। এখন আমরা যে সিস্টেমটা করবো সেটা হচ্ছে যে এই পেডিংটা আর ওয়াইডের সাথে যোগ হবে না। তাহলে দেখেন কি হয়, এখন এই জিনিসটাকে বলা হচ্ছে বক্স সাইজিং। হ্যাঁ, দেখেন আমরা কি করি, বক্স সাইজিং, এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে কন্টেন্ট বক্স। তাহলে কি হবে, চেঞ্জ সাইজ ডিফল্ট ভ্যালু দেওয়া থাকে হচ্ছে সব এলিমেন্টের ডিফল্ট ভ্যালু দেওয়া থাকে হচ্ছে কন্টেন্ট বক্স। কন্টেন্ট বক্স মানে বলতে এই যে এটা হচ্ছে কন্টেন্ট বক্স, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কন্টেন্ট বক্স, তার মানে ওয়াইড হাইট সব এর মধ্যে পড়বে কন্টেন্টের উপরে। আর আমরা যদি এটাকে কন্টেন্ট বক্স চেঞ্জ করে এখানে দেই হচ্ছে বর্ডার বক্স, তাহলে তখন এটা আসবে হচ্ছে এর উপরে পড়বে, তখন ওয়াইড হাইট পড়বে হচ্ছে পেডিং আর বর্ডার দুইটা ভিতরে নিয়ে নেবে, তখন ওয়াইড হাইট পড়বে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত।
এর দুইটাই একটা হচ্ছে বর্ডার বক্স, একটা হচ্ছে কন্টেন্ট বক্স। তাহলে এখন দেখেন ভাঙছে। এখন দেখেন এখানে আমি পেডিং যতই বাড়াই ভাঙতেছে, এবং টোটাল ওয়াইড কত আছে? টোটাল ওয়াইড কত আছে? 400। মেন ওয়াইড তাহলে পেডিংটা যে সাইড করে পেডিং দিলাম দুই পাশে 120, হওয়ার কথা কত? 520 হয়েছে। তার মানে এখন পেডিং আর যোগ হবে না। তাহলে যদি কন্টেন্ট বক্স দিলে ওই যে আগের মতোই পেডিং বর্ডার সব যোগ হবে। দেখেন এখানে যে কন্টেন্ট বক্স ডিফল্ট ভ্যালু, তাহলে কি হবে দেখেন আগের মতো। এই যে টোটাল এখান থেকে এটি হচ্ছে 400, এই যে এখান থেকে এটি হচ্ছে 400, আর এই পুরোটা হচ্ছে 440 সরি 120 করে, মানে 60 করে কত হয় না 70 দিচ্ছে ওই জন্য ঠিক আছে। 140 মোট হচ্ছে 540। তাহলে এখন যদি আমরা সবসময় বর্ডার বক্স ইউজ করি, তাহলে এতদিন আমরা পেডিং এর বর্ডারের যে যোগ বিয়োগ গুণ ভাগ করছি এগুলো দরকার আছে। তাহলে কাজটা সহজ হয়ে গেল না? ডিসপ্লে ইনলাইনও বাদ, মার্জিন মাইনাস 4 পিক্সেলও বাদ, ভার্টিক্যাল লাইন বাদ, হ্যাঁ আপনার পেডিং মার্জিন পেডিং বর্ডার হিসাব করাও বাদ। এখন সহজ, খালি ওয়াইড হাইট দিবেন আর ফ্লোট করবেন, কাজ শেষ। আর দরকার হলে ক্লিয়ার করবেন, দরকার না হলে ক্লিয়ার করার দরকার নেই। অনেক কমে আসলে এখন ইচ্ছাকে আরো সহজ না? আরো সহজ। তাহলে এখন যেটা করবেন, যেহেতু সব এলিমেন্টেই আপনি চাবেন যে পেডিং তারপরে বর্ডার হিসাব করা ভালো না হিসাব করা ভালো? না হিসাব করা ভালো। তাহলে তখন আমরা কি করবো, সব এলিমেন্ট এটাকে এখান থেকে না দিয়ে আমরা করবো হচ্ছে অল ধরে এটা দিয়ে দেবো অল এলিমেন্ট বর্ডার বক্স। তাহলে ভিতরে আর কারো পেডিং মার্জিন হিসাব করতে হবে না, পেডিং আর বর্ডার হিসাব করতে হবে না। তাহলে এখন আমার স্ট্রাকচার সহজ হয়ে গেল। দেখেন এখন কোথাও যোগ বিয়োগ গুণ নেই, পার্সেন্টেজ দিয়ে করতে পারতেছি আমি। এখানে দিচ্ছি 25%, এখানে দিচ্ছি 50%, কোনো যোগ বিয়োগ আছে নাই। কাজটা আমার সহজ হয়ে গেল, স্ট্রাকচার অনেক সহজ। এখন কথা হচ্ছে মার্জিনটা যোগ হবে, এটা একটা সমস্যা। না আগে তো মার্জিনও যোগ হইতো। আগে মার্জিন যোগ ওয়াইডের সাথে যোগ হওয়া বলতে কি, ওয়াইডের সাথে যোগ হয় না, কিন্তু জায়গা তো ঠিকই নাই সে। এটা দেখাইলাম না যে ওয়াইড 400 থাকতেছে, কিন্তু বাম পাশে যে 20 নিচ্ছে, ওই 20টাতে প্যারেন্ট থেকে তো জায়গা নিচ্ছে, এটা আমরা ভাঙতেছেই তো, আমাকে হিসাব করতেই হয়। সে তখন কি করতে হইতো, আমাকে মার্জিন হিসাব করতে হইতো, পেডিং হিসাব করতে হইতো, বর্ডার হিসাব করতে হইতো। এখন বর্ডার আর পেডিং হিসাব করতে হবে না, দুটা কাজ বাদ দিল, শুধু কি হিসাব করতে হবে? মার্জিন। মার্জিন যদি হিসাব করি তাহলে আবার ঠিক সেম প্রবলেম না? আবার ঠিক সেমই দাঁড়াইলো। যেমন আমি যদি এখানে চাই যে এখানে ফাঁকা করতে, ব্যাকগ্রাউন্ডটাকে দেখাবো, মানে ফাঁকা করবো, তাহলে কি করবো? পেডিং দিয়ে ফাঁকা সম্ভব? মার্জিন দিতে হবে। এর বাম পাশে বা এর ডান পাশে আমি দিলাম, দেখেন আবার সে ঠিক একই সমস্যা শুরু হবে। মার্জিন লেফট 20 পিক্সেল, হ্যাঁ কি হয়েছে? ভাগে গেছে কেন? ওই যে 400 পেডিংটা হিসাব হয়নি, কিন্তু মার্জিন তো ঠিকই ধরছে। এই 200 400 আর 400 কত হয়? 800। তাহলে এটা এখানে এই 20 কই থেকে বাদ দিবেন। এখানে কখনো মার্জিন বক্স হয় না, হয় কন্টেন্ট বক্স না হয় বর্ডার বক্স। তাহলে মার্জিনটা কিভাবে হিসাব করবেন? যার মানে মার্জিন ইউজ করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে কথা। এখন থেকে যারা রেসপন্সিভ ডিজাইন শিখতে চান বা রেসপন্সিভ ডিজাইন করবেন, হ্যাঁ রেসপন্সিভ ডিজাইন করলে অবশ্যই পার্সেন্টেজ দিয়ে কাজ করতে হবে। আর পার্সেন্টেজ দিয়ে কাজ করলে লেফট রাইটে কখনোই মার্জিন ইউজ করতে পারবেন না। মার্জিন টপ বটম ইউজ করতে পারবেন, লেফট রাইটে কোনো মার্জিন ইউজ হবে না। লেফট রাইটে কোনো এলিমেন্টের লেফট রাইটে কোনো মার্জিন ইউজ করতে পারবেন না এখন থেকে। টপ বটমে যত ইচ্ছা ইউজ করেন মার্জিন, ওটা তো স্ট্রাকচার ভাঙে না। টপ বটমে কোনো স্ট্রাকচার ভাঙে? স্ট্রাকচার ভাঙে হচ্ছে লেফট রাইটে। লেফট রাইটে কোনো মার্জিন ইউজ হবে না, সব পেডিং। লেফট রাইট যা ইউজ হবে সব পেডিং। মার্জিন শুধু ইউজ হবে এই মার্জিনটা। যদি কোনো এলিমেন্টকে সেন্টার আনতে চান তাহলে অটো করে দেবেন, মার্জিন অটো করে দেবেন। আর নাইলে লেফট রাইটে কোনো মার্জিন ইউজ হবে না। তাহলে আমার ইচ্ছাকে কখনোই ভাঙবে না। তাহলে এখন যদি বলি যে গ্যাপটা এখানে করবো, তাহলে কীভাবে গ্যাপটা করবো এটা বলেন?
মার্জিন ইউজ করতে দিব না আমি, তাহলে গ্যাস কিভাবে করবেন? গ্যাস করতে হবে না, আমার দরকার আমি এই এলিমেন্ট থেকে এই এলিমেন্ট সরাবো, এটা কোন ডিজাইন রিকোয়ার্ড ডিজাইন, আমি এই এলিমেন্ট থেকে এই এলিমেন্ট সরাবো ডিজাইন, আর ডিজাইন করে দিচ্ছি আপনাকেও করতে হবে, তখন আপনি কি করবেন? মার্জিন ইউজ করতে পারবেন না। ওটাই করবেন সংখ্যাটা বলবো না, মোবাইল যুক্ত থাকে আপনি যদি ক্লাসে কত বাজে বারবার বেরিয়ে যাচ্ছে, ক্লাস অনেক ঘন্টা আছে, এটা বাই করুন। বাদেই ঘুমাই গেছেন নাকি? বলেন কেন নাকি? এনার্জি নাকি সব হারাই ফেলছেন, শক্তি পাচ্ছেন না কাজ করার। বিশ্বজিৎ কি অবস্থা বলেন? হ্যাঁ করেন, কাজ করেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ছয়টা কয়জন আছেন? 6 জন 6টা পিস ইউজ করতে পারবেন, বাড়ির 3-4টা ল্যাপটপ আছে। দিতে বলবো? আচ্ছা কি করতে বলবো? আর কন্টেন্ট এই দুইটা বক্স ছাড়া এখন মার্জিন মার্জিন হলে গ্যাস করুন কীভাবে করবেন বলেন, চিন্তা করেন, খাতায় ড্রয়িং করেন, চিন্তা করেন কীভাবে করবেন। এটা তো হচ্ছে ক্রিয়েটিভিটি, এটা তো চিন্তা করতে হবে। লার্ন টু থিঙ্ক, চিন্তা করতে শিখেন।
এই সেন্টারে যে লেফট আর রাইট বাইরে বললে আউটপুট দেখো না হয় তাহলে আমরা পুনরায় আমার মতো কিছু মানুষ আমি আমরা যদি সময় লেকচার তোমার অনেকে ইয়ার ঠিক আছে হাতে ফাঁস ওই একই বিষয় ওই কত লেখ এটা আরেকটা শিখলাম তো হবে না আচ্ছা এইখানে কি লিখতে এটা যেহেতু ভেঙে এইখানেও দিয়ে দেখি ওটা তো কবে মানে নিয়ে যাবে না লিখে দিই অবশ্যই আমরা দেখছিলাম না দেখেন দেখেন দেখুন আবার ক্লিয়ার ক্লিয়ার নাই ক্লিয়ার নাই ক্লিয়ার কি জন্য ইউজ করেন ভেঙে দেওয়ার জন্য ভাঙা তো জোড়া ভাঙবেন কেন হ্যাঁ লাগান তো জোড়া ভাঙবেন কেন ক্লিয়ার জোড়া ভাঙবে এটা আমি জানি লাগান জোড়া ভাঙবেন কেন ক্লিয়ার দিলে হবে না ক্লিয়ারের কাজ হচ্ছে শুধু ভাঙা যে ফ্লোটিং যে ধারাটা আছে সেটা ব্রেক করতে হলে ক্লিয়ার ক্লিয়ার মানে একটা লাইন দিয়ে দেয় ঠিক আছে লাইন মাইনাস করা যাবে না কি বলছে আমি বলছি মার্জিন ইউজ করতে পারবেন না মার্জিন ইউজ না করে মার্জিনের কাজ করতে হবে মাইনাস করেন আপনি মাইনাস করা যা করেন আমার কীভাবে করবেন মাইনাস দিয়ে মার্জিন ইউজ করলে না মাইনাস দিতে পারেন যে মার্জিন 20 দিব তারপরে মাইনাস হ্যাঁ 20 পিক্সেল দেবো কিন্তু মার্জিন না হলে মাইনাস কোথায় করবেন আমি বলছি মার্জিন আমি বলছি মার্জিন ইউজ করতে পারবেন না মার্জিন প্রপার্টিটা ইউজ করতে পারবেন না আপনি কারণ মার্জিন ইউজ করলে আপনি যোগ বিয়োগ করতে হবে হ্যাঁ আর যোগ বিয়োগ করলেই তো আপনার যে পার্সেন্টেজ হ্যাঁ
কারণ আমি এখানে মার্জিন ইউজ করলাম, দেখেন আমি মার্জিন লেন্থ ইউজ করলাম 40 পিক্সেল, হ্যাঁ, তখন আপনি কী করবেন, ভাঙে গেলাম। কারণ আপনি কমাবেন কী হবে, এটা তো পার্সেন্টেজ, আপনি হয়তো পার্সেন্টেজ কমাবেন, কত পার্সেন্ট কমাবেন, ধরুন যে আপনি একটা আনুমানিক দিলেন 49 হলো না, তারপর আপনি এখান থেকে যদি দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন, এখান থেকে 49 থেকে কমায় দেখতেছেন কত হয়, এই পাশাপাশি আসছে, এই পাশাপাশি আসছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমার সাথে মার্জিন ইউজ করতে পারবেন না, কারণ মার্জিন ইউজ করলে এই জিনিসটা কখনো হবে না। আপনার পার্সেন্টেজ ওইভাবে দিতে পারবেন না, পার্সেন্টেজ আমি সোজা হিসাব রাখবো 25, 50 আর 50-এ 100, কোনো যোগ বিয়োগ নেই। আর মার্জিন আমি দিলেই যোগ বিয়োগ করতে হবে, সুতরাং মার্জিন আমি দিবই না। আমি করবো কি, সিম্পল একটা কাজ করবো, দেখেন কাজটা আমরা এর আগেও করছি অন্য ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এনার নামটা এনার না, যে কোনো দিলাম একটা ডিপ আর কি, এনার নামে যে কোনো ডিপ দিলাম ভিতরে। এখন করবো কি, দেখেন মেইন সেকশন, এই নাম তো নিলাম, তাই না? ওয়াইটা এখানে থাক, ভিতরটা যদি বড় হয়, বাইরেটা বড় হবে, তাহলে বাইরেটা দরকার আছে, স্যার ভিতরটা বড় হলে বাইরেটা বড় হবে, তাই না? এটা দিয়ে দিলাম এখানে। ব্যাকগ্রাউন্ডটা শুধু এখান থেকে নিয়ে এখানে দেবো, পেডিংটাও এখান থেকে নিয়ে এখানে দেবো, সব ভিতরে দিয়ে দিলাম। আর কত মার্জিন দরকার ছিল আমার লেফটে, 20 পিক্সেল দিতে চাইছিলাম, তাই না? ঠিক আছে, কেন বুঝলাম কথা হচ্ছে যে মার্জিনটা কি করে, দুইটা এলিমেন্টের মধ্যে গ্যাপ তৈরি করতে হবে, দুটোর মধ্যে গ্যাপ। এখন আমাদের হচ্ছে এই এলিমেন্ট আর এই এলিমেন্টের মধ্যে গ্যাপ তৈরি করা, এটা পেডিং দিয়ে সম্ভব না। কিন্তু এই এলিমেন্টটা যদি আমি একটা উপরে আরেকটা নেই এলিমেন্ট, এই এলিমেন্টের উপর যদি এই এলিমেন্টের উপরে যে আরেকটা এলিমেন্ট নেই আমি, নিয়ে ওই এলিমেন্টের যদি পেডিং দিয়ে দিই, তাহলে ওই এলিমেন্টের পেডিংতে এই এলিমেন্টের মার্জিন হিসাবে কাজ করবে, এটাই আর কিছু না। ওই এলিমেন্টের পেডিং এই এলিমেন্টের মার্জিন হিসাবে কাজ করবে না, এটাই। এর যে প্যারেন্ট আছে, প্যারেন্টের ভিতরে দিয়ে পেডিং দিচ্ছি, দেখেন একটা প্যারেন্টটা দেখেন, এই দেখেন এটা হচ্ছে কি মিড না, মিডের লেফটে দেখেন একটা পেডিং দেওয়া আছে, যে 20 পিক্সেল এখানে পেডিং দেওয়া আছে। এটা হচ্ছে কার প্যারেন্ট, ইনারের প্যারেন্ট। এখন ইনারের প্যারেন্টের পেডিংটা এর জন্য কি মার্জিন হিসাবে কাজ করতেছে। এখন এখানে গ্যাপটা আছে দেখেন, দুপাশে ঘুরছে, এই পাশে কেন, এই পাশে রাইট পেডিং রাইট করে দেন 20 পিক্সেল, পেডিং রাইট 20 পিক্সেল, মার্জিন দুই পাশে। হ্যাঁ, উপরটার পেডিং ভিতরটার মার্জিন হিসেবে তো কাজ করবে নাকি? উপরের ডিপটা যদি পেডিং দেই তাহলে ভিতরের এলিমেন্টটা চাপে আসবে না, তাহলে এই এলিমেন্ট থেকে এই এলিমেন্টের দূরত্ব বাড়তেছে না, এটাই তো উপরের এলিমেন্টের পেডিংটা ভিতরের মার্জিন হিসেবে কাজ করতেছে। জাস্ট মার্জিন মানে কি, দুইটা এলিমেন্টের দূরত্ব। হ্যাঁ, আমি যদি এটাকে এলিমেন্ট ধরি, এটাকে এলিমেন্ট ধরি, এদের দূরত্ব বাড়াবো, তাহলে এর উপরে ফলস একটা এলিমেন্ট নিব, নিয়ে ওইটার পেডিং দিয়ে দেবো, তাহলে কি হলো, তো ওর পেডিংটা তখন একে ঠেলবে এই পাশে, একে ঠেলবে এই পাশে। হ্যাঁ, এর আমার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে মার্জিন, কিন্তু এটা অরিজিনালি পেডিং। এই বুদ্ধি করে কাজ করতে হবে, মানে রেসপন্সিভ ডিজাইন করতে গেলে লেফট রাইটে কোনো মার্জিন দেওয়া যাবে না, সব পেডিং। সম্পূর্ণ আপনি দেন যা ইচ্ছা, যত ইচ্ছা মার্জিন দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, লেফট রাইটে শুধু পেডিং। ওটা তো আমরা করে দেবো, আমরা এখন থেকে আজকে থেকে নেক্সটে যত স্ট্রাকচার করবো সব কি দিয়ে করবো, ফ্লোট দিয়ে, এবং সবসময় এই লাইনটা মুখস্থ করে নেবো, এই লাইনটা আমরা সবসময় মুখস্থ করে নেবো সব এলিমেন্টের, তাইলে আমাকে পেডিং বর্ডার হিসাব করতে হবে না। কারণ কেউ চায় না কঠিন কাজ করতে, সবাই চায় সহজ কাজ করতে, তাহলে আমরা এটা উপর দিয়ে দেবো, মুখস্থ এটা দিয়ে দিব, এটা মুখস্থ দিয়ে দিব, এই লাইনটা সবসময় দিয়ে দেবো।
তাহলে কাজ হয়ে গেল। এখন এখন স্ট্রাকচার একদমই সহজ। আচ্ছা, এখন খালি হোমওয়ার্ক করতে হবে। হ্যাঁ, আবার কিছু জিনিস আসছে আমি দেখাচ্ছি। বাসা থেকে তো অনেক খাইতে আসছেন, এখানে একটু ঘাম ঝরাইতে হবে, তাই না? এখন একটু ঘাম ঝরাইতে হবে। ঘাম ঝরানোর জন্য আগের হোমওয়ার্কেই দিচ্ছি। এই হোমওয়ার্কটাই এবার ফ্লোর দিয়ে করে আনবেন। ইনলাইন ব্লক বাদ, ইনলাইন ব্লক বাদ, টেবিল বাদ, ডিপ দিয়ে এই স্ট্রাকচারটাই পুরোটাই করে আনবেন। আবার এয়ার ফ্লোর দিয়ে বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা এটা ইমেজ, এটা ইমেজ, এটা কাটা নেবেন এখানে ইমেজ ফটোশপ দিয়ে। আর দিলেও দেন, না দিলেও না এটা। অথবা অথবা একটা ডিপ নিয়ে এই কোণাটা শুধু হবে না, এই কোণাটা হবে না, এটা যদি সোজা এই পিছন দিয়ে বর্ডার রেডিয়াস দেন, হ্যাঁ বর্ডার রেডিয়াস দেন, আর এখানে যদি গ্রেডিয়ান্ট দেন, তাহলে হয়ে গেল। হ্যাঁ, এইটা 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 ওই যে এটা হবে না। আর যদি এটা নিতে চান তাহলে ইমেজ দিতে হবে এটাকে, এটা ইমেজ। হ্যাঁ হ্যাঁ, না দিলেন, না দিলেন দিলেন না, সমস্যা নেই। বাকিটা করতে পারলে ভালো, এটা এই স্টিকারটা করতে পারলে অনেক। এটা দেওয়া আছে, এটা আগের হোমওয়ার্ক করেননি, আপনার তো কিছু সমস্যা আছে। তাহলে এই স্ট্রাকচারে আবার কি দিয়ে করবেন? এবার ফ্লোর দিয়ে করবেন। একটা স্ট্রাকচারেই নেক্সট দিন করে নিয়ে আসবেন অবশ্যই। যারা এটা মিস করবেন তাদের আর শেখার দরকার নাই HTML CSS, কারণটা হচ্ছে স্ট্রাকচার মিস তো সব মিস, পরে যা কিছু করেন আর লাভ নাই। আচ্ছা আজকে ক্লাস শেষ না, রেস্ট নিয়েন না, এটা খালি গেল ফ্লোর। হ্যাঁ, আচ্ছা এমনি সাথে কিছু আনুষঙ্গিক বিষয় দেখাই দিই, সেগুলো সহজ সহজ জিনিস। কঠিনটা আগে দেখা দিচ্ছি, এখন আর তেমন কিছু নাই। কিছু সহজ জিনিস দেখা দিই, সেটা হচ্ছে যে একটা এলিমেন্ট থাকে বক্স 1, লরেন লরেন, এটা হচ্ছে বক্স 2, এই যে প্লাগইনটা, একটা প্লাগইন আছে যে ওই যে একটা প্লাগইন ইমেজ, ওই দেখ বক্স ওয়াইড 400 পিক্সেল, হাইট 400 পিক্সেল। এই বক্স ক্লাস নিয়ে নিন। হ্যাঁ, দুটা ক্লাস ছিলাম, এটা হচ্ছে কমন ক্লাস, এটা হচ্ছে চেঞ্জ করবো কমন। এই যে এখানে কমনে সব লিখে দিলাম, ওয়াইড হাইট আর কিছু যদি লাগে লিখবেন। আর যেগুলা হ্যাঁ বক্স ওয়ানে শুধু ব্যাকগ্রাউন্ড গ্রিন গ্রিন করলাম, আর বক্স 2তে শুধু এভাবেই তো চেঞ্জ করে। যেটা কমন লেখা লিখবেন, যেগুলা আলাদা আলাদা লিখবেন। হ্যাঁ, এই দুটো আলাদা কমন ক্লাস করে দিলাম, কালার হোয়াইট। হ্যাঁ, আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড দিই বডির, বডি কি করলাম, বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার একটা। এটা পেজ তৈরি করলাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে আমরা ডিসপ্লে কটা শিখছিলাম, ব্লক, ইনলাইন ব্লক, আর এটা হচ্ছে ইনলাইন শুধু। ডিসপ্লে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এরকম ডিসপ্লে না, এটা হলে কিছু না, এটা হলো জাস্ট এই যে শেষ। চলে যেটা নিচেটা না, যেটাকে দিলাম আর কি, বক্স 2কে দিলাম, বক্স 2 হাইড হয়েছে। এটাই শুধু কাজ, ডিসপ্লে নাম দিলে ওই জিনিসটা ওখানে থাকবে না। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এর রিলেটেড, সেটা হচ্ছে ভিজিবিলিটি হিডেন। দেখেন নাই, ডিসপ্লে নামের মতোই কাজ করে নাই। হ্যাঁ,
ভিজিবিলিটি দুইটা ভ্যালু, একটা হচ্ছে ভিজিবিলিটি ভিজিবল, একটা হচ্ছে হিডেন। ভিজিবল হচ্ছে ডিফল্ট ভ্যালু, সবসময় থাকেই, যেটা থাকবে হ্যাঁ ওইটাই ভিজিবল, শো করবে। হ্যাঁ। আর হিডেনটা হচ্ছে দেখাবেন না। তবে এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে দেখেন, সেটা খেয়াল করে এখন দিচ্ছি কি ভিজিবিলিটি হিডেন। কিছু হচ্ছে না, এখানে হচ্ছে ডিসপ্লে না, মানে কি না নাম দিলে হচ্ছে, হ্যাঁ কথা হচ্ছে ডিসপ্লে যদি নাম দেই আচ্ছা জিনিসটা চেঞ্জ করে দিই উপরে, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। দেখেন এখানে দিলাম হচ্ছে ভিজিবিলিটি হিডেন, হ্যাঁ তাহলে এবার উপরেটা হাইড হয়ে গেল, এটা হাইড হয়ে গেছে, নিচেরটা নিচেই আছে, হ্যাঁ। আর যদি ডিসপ্লে নাম দিই তাহলে কি হবে দেখেন, ডিসপ্লে নাম, তাহলে উপরটা হাইড হয়ে গেছে, নিচেরটা উপর হয়ে গেছে। মানে যদি ডিসপ্লে নাম দেন তাহলে হাইড হয়ে যাবে, জায়গাটাও ছাড়া দিবে। আর ভিজিবিলিটি হিডেন দিলে হাইড হয়ে যাবে কিন্তু জায়গাটা ধরে রাখবে। যেমন এখানে দেখেন সে এটা 2 নম্বর বক্স, কিন্তু এক নম্বরটা ছিল গ্রিন, হ্যাঁ গ্রিনটা কই ওই হাইড হয়ে গেছে, জায়গাও ছাড়া দিচ্ছে। আর যদি আমি ভিজিবিলিটি হিডেন দিই তাহলে দেখেন কি হবে, হাইড হয়েছে কিন্তু জায়গা থাকছে, কিছু একটা আছে এখানে, এই যে নিচেটা নিচেই আছে, উপরে কিছু একটা আছে। এই দুটোই পার্থক্য মূলত। ভিজিবিলিটি হিডেন দিলে সে কিন্তু এখানে থাকেই যায়, এলিমেন্টটা দেখেন, এলিমেন্টটা এখানে ফুলে আছে, এলিমেন্টটা এখানে ফুল, এই এলিমেন্টটা এখানে ফুলে আছে, হ্যাঁ পুরো জায়গাটা ধরে রাখছে, খালি দেখাচ্ছে না, হ্যাঁ। আর যদি ডিসপ্লে নাম দেন তাহলে পুরো জায়গাটা ছাড়ে দিয়ে মনে হবে যে এলিমেন্টটা এখন লাগিয়ে গেল। আচ্ছা এর সাথে রিলেটেড আরেকটা আছে, সেটা হচ্ছে অপাসিটি 0। যদি অপাসিটি 0 দিই সেম কাজ করে, দেখেন জায়গাটা ধরে রাখছে কিন্তু দেখাচ্ছে না, তাহলে ভিজিবিলিটি হিডেন আর অপাসিটি 0 সেম কাজ করতেছে না। আচ্ছা একটা পার্থক্য আছে, দেখেন ভিজিবিলিটি অপাসিটি 0 দিচ্ছি না, মাউসের ইয়ে দেখেন পয়েন্টার দেখেন, এখানে বোঝা যাচ্ছে টেক্সট আছে, বোঝা যাচ্ছে এটা ফাঁকা জায়গা, এখানে টেক্সট আছে, বোঝা যাচ্ছে কাজটা চেঞ্জ হতো না। তার মানে টেক্সটের আমার কাজটা চেঞ্জ হয়, এখানে টেক্সট নাই, এখানে লাইন, টেক্সট নাই, লাইন, বোঝা যাচ্ছে। তাহলে অপাসিটিটা আরো ইয়ে সব কিছু ওখানে থাকতেছে, যা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, সব কিছু ওখানে থাকতেছে, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আরেকটা পার্থক্য আছে, ভিজিবিলিটি হিডেন দিলে সে একবার হিডেন হয়ে যায়, হ্যাঁ কাজ করে কিন্তু চেঞ্জ হয় না। এখানে ভিজিবিলিটি হিডেন দিই, ভিজিবিলিটি হিডেন দেখেন কোনো কাজটা চেঞ্জ হচ্ছে না, দেখছেন চেঞ্জ হচ্ছে, কোনো ব্যাপার নাই, জায়গা ধরে রাখছে, হাইড হয়ে গেছে, কাজটা চেঞ্জ হচ্ছে না, মানে একদম হাইড। আর অপাসিটি 0 দিলে, অপাসিটি 0 দিলে সে কাজটা দেখাচ্ছে, মানে সে হাইড একদম হাইড হয়ে যায়নি, সে শুধু ট্রান্সফার হয়ে গেছে, সেই জিনিসটা এখানে আছে, হ্যাঁ কাজটা দেখাচ্ছে, সব কিছু হচ্ছে, শুধু ট্রান্সফার হয়ে গেছে, পরিষ্কার কাচের মতো স্বচ্ছ। আরেকটা কাজ আছে অপাসিটি 2টা ভ্যালু, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, মানে মিনিমাম হচ্ছে 0, ম্যাক্সিমাম হচ্ছে 1, এর মধ্যে জিনিসপত্র দেওয়া যায়। যদি 1 দেন তাহলে হচ্ছে সলিড, 1 হচ্ছে সলিড দেখা যাচ্ছে, আর 0 হচ্ছে একদম ফুল ট্রান্সপারেন্ট, মানে গ্লাসের মতো। আর এর মধ্যে যা ভ্যালু দেন 0.5, 0.8, 5.1 যা দেন সেটা হচ্ছে হালকা থেকে ট্রান্সপারেন্ট হবে, সলিড থেকে ট্রান্সপারেন্ট হবে। দেখেন এই যে এখানে দেখলে সহজ বুঝতে পারবেন, এই যে একদম ট্রান্সপারেন্ট ফুল গ্লাস, এখানে যে বাড়েন, ঠিক আছে এখানে ভ্যালু দেখতে পাই, এখানে 1 হচ্ছে সলিড, আর এখান থেকে এই হচ্ছে অপাসিটি আরেকটা কাজ। তাহলে 3টা জিনিস গেল, ডিসপ্লে নাম, ভিজিবিলিটি হিডেন, অপাসিটি 0 থেকে 1 যাই করেন এটা কাজ। হ্যাঁ অপাসিটি 0 দিলে ভিজিবিলিটি হিডেন আর অপাসিটি 0 সেম কাজ করে, ডিসপ্লে নাম দিলে হচ্ছে। এর সাথে রিলেটেড আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 3টা গেল প্রপার্টি, তাই না? এর সাথে রিলেটেড আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ব্লু দিচ্ছি না, ব্যাকগ্রাউন্ড আমরা তো ব্যাকগ্রাউন্ড অনেকভাবেই দিচ্ছি, নাম দিচ্ছি, হেক্সাডেসিমাল কোড দিচ্ছি, আবার RGB দিচ্ছি, তাই না? রেড গ্রিন ব্লু এটা দিচ্ছিলাম না আগে। তাহলে আমাদের এটা কি ব্লু কালার ছিল, তাহলে রেড 0, গ্রিন 0, ব্লু হচ্ছে এসব আছে, সেম আউটপুট, কোন চেঞ্জ আছে? আউটপুট সেম না, এটা সেমই তো,
আমরা এইভাবে কালার কোড ইউজ করতে পারি। এটা একটা চেঞ্জ করা যায়, এখানে এ দিলে এখানে আরেকটা ভ্যালু আসে, সেটা হচ্ছে ওই অপাসিটির মতোই 0 থেকে 1 পর্যন্ত। যদি 0 দেই তাহলে একবারে ট্রান্সফার হয়ে যাবে, আর যদি 1 দিই তাহলে একবারে সলিড। যদি 1 দিই তাহলে কোনো চেঞ্জ নেই। আবার দেখেন এটাই খেয়াল করেন, কোনো চেঞ্জ নেই। 0.5 দিলে ট্রান্সফার হয়ে যাবে, খেয়াল করেন ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে? তাহলে এটার মধ্যে এটার মধ্যে পার্থক্য কি? দুটার মধ্যে একটা পার্থক্য আছে, যদি সেম কালার করি তাহলে বুঝতে পারবেন। এটাকে ব্লু দিলাম, এটাকেও ব্লু দিই। এখন দেখেন এটাও 0.5, এটাও 0.5, কিন্তু এখন পার্থক্যটা দেখেন। দুটার মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে না? দুটার মধ্যে পার্থক্য এইটার ব্যাকগ্রাউন্ড সেম, এটার ব্যাকগ্রাউন্ড সেম, এখানে জয়েন্টটা বোঝা যাচ্ছে না। দুটার ব্যাকগ্রাউন্ড সেম, কিন্তু এটা টেক্সট দেখেন একদম সাদা, এটা টেক্সট দেখেন একটা অনেক হালকা টেক্সট, বোঝা যাচ্ছে না? তাহলে কোনো এলিমেন্টকে যদি আমরা অপাসিটি কমাই দেই, ওই এলিমেন্টটা তার ভিতর যত কন্টেন্ট আছে, তার ভিতর যত চাইল্ড আছে সব কিছু নিয়েই ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু যদি আমরা RGB ইউজ করি তাহলে শুধু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফার হবে, শুধু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফার হবে, কন্টেন্ট তার ভিতরে চাইল্ড কন্টেন্ট সব কিছু সেম থাকবে। এই দেখেন এখানে যদি আমরা এটা যদি চেঞ্জ করি, RGBটা যদি এই যে এটা হচ্ছে 1 নাম্বারটা, এটা আমরা দেখলাম তাই না? ট্রান্সফার করলে সব টেক্সটও চলে গেছে, সব চলে গেছে। আর এখানে যদি ট্রান্সফার করে 2 নাম্বারটাকে কমাই, ব্যাকগ্রাউন্ডটা একদম চলে গেল, আবার ব্যাকগ্রাউন্ডটা সলিড হচ্ছে তাই না? তাহলে RGB দিলে শুধু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফার হয়, একদম ট্রান্সফার না হয় হালকা, একদম সলিড। আর অপাসিটি দিলে পুরো এলিমেন্ট তার ভিতরে কন্টেন্ট সহ চলবে। এই 4টা জিনিস ছিল রিলেটেড, হ্যাঁ, ওই জন্য 4টা একবারে দেখাইলাম। ডিসপ্লে, নান, ভিজিবিলিটি, হিডেন, অপাসিটি আর হচ্ছে RGB, এই 4টা রিলেটেড। সবগুলা ওদের ভিন্ন ভিন্ন কাজ, কিন্তু মানে কিছু একই ধরনের আর কি। যেমন ডিসপ্লে নাম দিলে হারা যাচ্ছে, জায়গা ছাড়া দিচ্ছে, এলিমেন্ট ওখানে নাই। ভিজুয়াল প্রেজেন্ট দিলে এলিমেন্টটা থাকতেছে ওখানে, একটা হাইড হয়ে যাচ্ছে, একদম হাইড, কাস্টমার চেঞ্জ হয় না এবং ওটা ট্রান্সফার করা যায় না। আর অপাসিটি দিলে দিলে জিনিসটা ওখানেই থাকতেছে, কাস্টমার চেঞ্জ সব কিছু বোঝা যাচ্ছে, কিন্তু একদম গ্লাস, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। তারপর অপাসিটি আমরা চেঞ্জ করতে পারছি, সলিড করতে পারছি, যে করতে পারছি। আর RGB তে শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়, কন্টেন্ট হয়ে থাকে। এই 4টা জিনিস একসাথে ছিল, একসাথে দেখা দিলাম। আচ্ছা, আর তেমন কিছু নাই। এখানে আরেকটা জিনিস ছিল শেষে দেখা দেয়, সেটা হচ্ছে এর সাথে রিলেটেড না, ওটা একদম আলাদা। যদি আমার কোনো এলিমেন্টের হাইট দেওয়া থাকে, আমরা নর্মালি হাইট সেট করি না তাই না? কিন্তু যদি আমরা হাইট সেট করে দিই, ধরেন এখানে 400 হাইট সেট করে দিচ্ছেন তাই না? এই 2 এলিমেন্ট, ও ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হইতে কিন্তু। এটা পাশাপাশি আপনি কি হবে? আসলো পাশাপাশি। এখন হচ্ছে কি, যদি কোনো কন্টেন্ট বাড়া যায় বলতে কন্টেন্ট বাড়ে গেল। যদি হাইট ফিক্স করা থাকে তাহলে কন্টেন্ট বাড়ে গেলে কি হবে? হাইট যদি ফিক্স না করেন তাহলে কন্টেন্ট বাড়লেও ডিপ বাড়বে, কন্টেন্ট করলে ডিপ কমবে। কিন্তু যদি হাইট ফিক্স করে দেন, আমরা কতদিন 400, এখন কন্টেন্ট বাড়লে কি হচ্ছে? বাইরে চলে আসছে, মনে হচ্ছে ভাঙে যাচ্ছে। যাই হোক, এইটাকে কি বলে? কোনো জিনিসটা একটা পাত্র ছোট, তার মধ্যে জিনিসপত্র বেশি হলে কি বলে? ওভারফ্লো বলে না? ওভারফ্লো হয়ে গেছে। এটাকে কন্ট্রোল করার জন্য একটা প্রপার্টি আছে, প্রপার্টির নামটা হচ্ছে ওভারফ্লোইং। মানে না, বলতেছি এই জিনিসটাকে, কোনো জিনিসের ছোট পাত্রে বেশি জিনিসটাকে কি হয়? পড়ে যায়, এটাকে কি বলে? ওভারফ্লো বলে। তো এখানে তো সেম জিনিস হচ্ছে, হাইট কম কিন্তু জিনিস বেশি, ওভারফ্লো হচ্ছে না? এটাকে কন্ট্রোল করার যে প্রপার্টিটা, সেটার নাম হচ্ছে ওভারফ্লোইং। ওভারফ্লো, এই ওভারফ্লোর ভ্যালু হয় হচ্ছে আপনার ভিজিবল, হিডেন, স্ক্রল, অটো, 4টা। হ্যাঁ, ডিফল্ট ভাবে দেওয়া থাকে হচ্ছে ভিজিবল। এখন যেটা আছে ভিজিবল, মানে যদি ওভারফ্লো হয়ে যায় তাহলে সে দেখাবে ভিজিবল আছে।
আর যদি আপনি না দেখাইছেন তাহলে দেন হচ্ছে এটা, তাহলে ওভারফ্লোটা কাটা যাবে, যতটুকু ভিতরে আসছে ভিতরে হারা গেছে। হ্যাঁ, আর যদি চান যে আপনি যে হাইটটা এতটুকুই থাকবে কিন্তু যেটুকু বাকি অংশটা ওটা দেখাবে, তখন আপনি দিবেন হচ্ছে স্ক্রল। হ্যাঁ, এখন স্ক্রল দেখাচ্ছে, এই দেখেন এখন যদি টেক্সট বেশি হয় স্ক্রল দেখাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন অটো, অটোটা পরে দেখাচ্ছি, এখন স্ক্রল দেখাচ্ছে না, আমি দিচ্ছি স্ক্রল। এখন যদি টেক্সট কমে যায় আর কোনো কারণে টেক্সট কমে গেল তাহলে কি হবে? কোনো কারণে টেক্সট কমে গেল তাহলে কি হবে? দেখেন স্ক্রলটা না, স্ক্রল হচ্ছে না কারণ টেক্সট তো কম কিন্তু বারটা কিন্তু আছেই, বারটা জায়গা দখল করে রাখছে। এই সমস্যা সমাধানের জন্য স্ক্রল না দিয়ে তখন আপনি করতে পারেন হচ্ছে এখানে অটো। অটো দিলে কি হবে, যদি টেক্সট কম হয় তাহলে বারটাও চলে যাবে। আর যদি অটো দিয়ে রাখেন তাহলে সুবিধাটা হচ্ছে টেক্সট কমে গেলে বারটা চলে যাবে, টেক্সট বাড়লে বারটা আসবে। দেখেন এখন বাড়াচ্ছে, বারটা নাই। এখন যদি টেক্সট বাড়া যায়, এখন যদি টেক্সট বাড়া যায় তাহলে ওহো কিছুটা কেন হচ্ছে। আচ্ছা, এখন যদি টেক্সট বাড়া যায় কি চলে আসছে? স্ক্রল চলে আসছে। হ্যাঁ, তাহলে অটো দিয়ে রাখাই ভালো, যখন যেটা দরকার হয় আর কি। তাহলে কি হলো, ভিজিবল হিডেন দিলে হাইড হয়ে যায়, তাই না? ভিজিবল দিলে ওভারফ্লো হয়ে দেখায়। আর যদি স্ক্রল দিই তাহলে সবসময় স্ক্রল বারটা থাকবেই। যদি টেক্সট কম হয় তাহলে স্ক্রল হবে না কিন্তু বারটা থাকবেই, আর টেক্সট বেশি হলে স্ক্রল হবে। আর যদি অটো দিয়ে দিই তাহলে কি হবে, টেক্সট কমলে বার চলে যাবে, টেক্সট বাড়লে বার বাড়বে। আচ্ছা, এখন দেখেন এর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ওভারফ্লো হচ্ছে দুই অক্ষই হচ্ছে, এক্স অক্ষ হচ্ছে, ওয়াই অক্ষ হচ্ছে। এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। কেমন কন্ট্রোল করতে পারি? আমরা এখানে দিতে পারি, দেখেন এক্স, তাহলে এখন যা লিখবো তো এখন যদি যাই এক্সটা ভিজিবল হবে তাহলে এখানে এক্স ভিজিবল, যদি হিডেন লেখেন তাহলে এক্সটা হিডেন, ওয়াইটা ভিজিবল, যে ইচ্ছা করেন। এখন দিলাম হচ্ছে এক্সকে দিলাম হচ্ছে স্ক্রল, স্ক্রল, তাহলে এখন কি হবে, এক্সটা স্ক্রল হবে, ওয়াইটা কিছু দিইনি তাই না, ওয়াইটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দেখেন ওভারফ্লো, ওয়াইটা হচ্ছে অটো, না অটো না হিডেন করে দিই। দেখেন তাহলে কি হচ্ছে, এক্সে স্ক্রল আছে কিন্তু ওয়াইতে কোনো স্ক্রল নাই। আবার যদি চান যে না ওয়াইটা হবে হচ্ছে ভিজিবল, তাহলে যান ভিজিবল, এই যে চলে আসছে স্ক্রল। হ্যাঁ, আর যেমন যদি এরকম হয় দেখেন, যদি ওভারফ্লো হচ্ছে কি অটো না, অটো দিয়ে রাখা ভালো, তাহলে সুবিধা হচ্ছে কি দেখেন, যদি দেখেন এখন বারটা কোন সাইডে আসছে, শুধু এক্স অক্ষে আসছে, ওয়াই অক্ষে নাই আসেনি। ওয়াই অক্ষে নর্মালি স্ক্রল আসে না, ওয়াই অক্ষে স্ক্রল আসে তখনই যখনই বড় ওয়ার্ড হয়, অনেক বড় ওয়ার্ড। নর্মালি ওয়ার্ড কি হয়, ভাঙা ভাঙা নিচে আসে না, তাহলে এক্স অক্ষে স্ক্রল আসার কথাই না। কিন্তু যদি এরকম কোনো ওয়ার্ড হয় দেখেন, তাহলে এখানে একটা ঠিক আছে, এটা চলে আসছে অটো। তাহলে এই যে একটা হচ্ছে আপনার ভিজুয়াল, হিডেন, স্ক্রল, অটো। যদি চান যে স্ক্রল হোক অথবা না হোক তাহলে অটো দিবেন, না যদি চান যে দেখাবেই না তাহলে হিডেন, আর ভিজুয়াল দিলে দেন ভিজুয়াল ডিসপ্লে থাকেই। এই হচ্ছে মূল কাজ। আর কি আর কিছু না? হ্যাঁ, আর কিছু না, আর কিছু দেখাবো না। এখন হোমওয়ার্ক করে নিয়ে আসবেন বেশি করে, তাইলে বোঝা যাবে যে কি করলেন আপনারা।